স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি মূলত একজন মানুষ কোন ঘটনার প্রেক্ষাপটে ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে উঠলেন সেই বিষয়টিকে কেন্দ্র করে। এবং যে ঘটনাটি বলবো, এই ধরনের ঘটনা আমরা অনেকেই আমরা এই ঘটনা চাই, যে এই ঘটনার মধ্য দিয়ে আমরা যেতে চাই আমাদের নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনো কখনো এই ঘটনা ঘটুক বা আমরা ঘটাতে চাই এই ঘটনাটি। কিন্তু প্রিয় লিসেনার্স, আমি ঘটনাটি যদিও বলবো এবং সেই সাথে এর কিছু পরিণতির বিষয় বলবো, একদম বাস্তব পরিণতির কথা। এটা আমার নিজের দেখা একটা পরিণতি। তো আশা করছি এই ঘটনা শেষ পর্যন্ত ইনশাল্লাহ শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি এই ঘটনাটি নিজের মতো করে বলতে পারতাম, নিজের মতো করে কিছু কথা আমি বলবো, তবে উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে আগে আপনাদেরকে শোনাতে চাই। আমি তখন ইন্টারে পড়ি। ছাত্র হিসাবে মোটামুটি ভালো ছিলাম। পড়াশোনার চাপে প্রেম নামক অধ্যায়ে পা রাখা হয়নি। কিন্তু কথায় আছে, মানুষ জীবনে একবার হলেও প্রেমে পড়ে। আমিও তার ব্যতিক্রম হলাম না। আমাদের গ্রামের এক পাড়া প্রতিবেশী কাকাতো বোনকে আমার ভালো লেগে যায়। তার নাম রূপা। সে ছিল যথেষ্ট সুন্দরী। সে ক্লাস 10-এ পড়ত। দিন যেতে লাগলো, আমার রূপার প্রতি ভালোবাসাও বাড়তে লাগলো। কিন্তু কিছুতেই তাকে ভালোবাসার কথাটা বলতে পারছি না। কিভাবে বলবো, বলার সাহসও হচ্ছে না। যদি রাজি না হয়ে উল্টো আমার বাসায় বলে দেয়, তখন হবে আরেক ঝামেলা। এদিকে না বলেও আমি থাকতে পারছি না। শেষমেশ উপায় না দেখে ওর এক বান্ধবী, যে আমার সম্পর্কে ভাতিজি হয়, তাকে দিয়ে আমার প্রেমের কথাটা রূপাকে জানালাম। জানানোর পরের দিন রূপা স্কুলে যাচ্ছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। বলা বাহুল্য, স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল আমাদের বাসার কাছ দিয়েই। আমাকে দেখে রূপা ডাক দিল। আমি ভয়, লজ্জায় সব মিলিয়ে তার কাছে যেতেই আমাকে অনেক অপমান করলো আর বলল তার কথা যেন ভুলে যাই। এখানে বলে রাখি, রূপার বাবা ছিল আমাদের এলাকার বেশ ধনী একজন ব্যক্তি এবং আমাদের চেয়ে অনেক ধনী মানুষ। সে কথা বলেও অনেক অপমান করলো। আমি অনেক কষ্ট পেয়ে বাসায় চলে এসে খুব কান্নাকাটি করলাম। লজ্জা, অপমান সবকিছু আমাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। এভাবে চলতে লাগলো কিছুদিন। আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতে লাগলো। পড়াশোনা নষ্ট হয়ে যেতে লাগলো। এর মাঝে এক দাদার সাথে সব কথা শেয়ার করতেই তিনি আমাকে বললেন, আরে এটা নিয়ে এত চিন্তার কি আছে, সোজাভাবে হয়নি তো কি হয়েছে, বাঁকাভাবে রাজি করাবি। বলে রাখি, সেই দাদার সাথে আমি সবকিছু শেয়ার করতাম আর দাদা টুকটাক কবিরাজি করত। আমি বললাম, বাঁকাভাবে মানে? বাঁকাভাবে মানে কি আমি বুঝতে পারছিলাম না। তখন দাদা বললেন, বাঁকাভাবে মানে তুই তো প্রেমের প্রস্তাব দিয়েছিস, মেয়েটি রাজি হয়নি। এখন যদি সে তোকে প্রেমের প্রস্তাব দেয়, তাহলে বিষয়টা কেমন হয়? আমি বললাম, ধুর, এটা কি সম্ভব নাকি? আমাকে যে কথাগুলো বলে অপমান করেছে, আমি তো কল্পনাই করতে পারি না যে সে আমাকে নিজে থেকে প্রেমের প্রস্তাব দেবে। এটা কখনোই হবে না। দাদা হেসে বলল, আরে হবে হবে, শুধু তোকে কিছু কাজ করতে হবে। আমি আগ্রহ নিয়ে বললাম, কি কাজ বলো, আমি সব করতে রাজি আছি। দাদা বলল, ব্ল্যাক ম্যাজিক করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, ব্ল্যাক ম্যাজিক করলে তো ও মারা যাবে। শুনেছি ব্ল্যাক ম্যাজিক করলে অনেক ক্ষতি হয়। দাদা হেসে বলল, আরে এটা মারার জন্য না রে, তাকে প্রেমে ফেলার জন্য। তখন আমি বললাম, বলো কি, ব্ল্যাক ম্যাজিক করে প্রেমেও ফেলা যায়? এটা কি সম্ভব? শুধু তো গল্প শুনেছি, এটা কি বাস্তবে হয় কখনো? তখন দাদা বলল, হ্যাঁ রে, হয়, এটা করা যায়, শুধু তোকে কিছু কাজ করতে হবে।
আমি বললাম, ওর প্রেমের জন্য সব করতে পারবো, বলো আমাকে কি করতে হবে। দাদা বলতে শুরু করলো, প্রথমে তোকে শ্মশান থেকে একটি তুলসী গাছ এবং মানুষ পোড়ানো হাড্ডি এবং এই পোড়ানোর সময় অবশিষ্ট যে কয়লাগুলো থাকে, কিছু কয়লা এবং শ্মশানের মাটি আনতে হবে একটা নির্দিষ্ট রাতে গিয়ে। তারপর সেই মেয়ের চুল এবং জামার টুকরো আনতে হবে। পরে কি করতে হবে সেটা আমি বলে দেব। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম, কোনো ধরনের দ্বিধা ছাড়াই। দিন যেতে লাগলো আর আমি সেই নির্দিষ্ট সময় অর্থাৎ অমাবস্যার শনিবার কিংবা মঙ্গলবারের অপেক্ষা করতে লাগলাম। আমার বেশি দিন অপেক্ষা করতে হলো না, কিছুদিন পর সেই সময় চলে আসলো। আমি শনিবার সন্ধ্যার পর সেই দাদার বাসায় চলে গেলাম। দাদা বলতে লাগলেন, শ্মশানে যাওয়ার সময় যাই হোক না কেন কোনো ভয় পাবি না, আর পেছন ফিরে তাকাবি না। তুলসী গাছ এক টানে তুলে ফেলবি। এখানে বলে রাখা ভালো, চিতার পাশে মানুষ পোড়ানোর পর একটা করে তুলসী গাছ পুঁতে আসে সবাই। কয়লা আর হাড় নিয়ে সোজা চলে আসবি, কোনো ভয় পাবি না, যাই ঘটুক না কেন। এখানে কিন্তু অনেক ভয়ানক বিষয় তোর সামনে চলে আসবে, কিন্তু মনে রাখবি কোনো রকমের ভয় পাওয়া যাবে না। এগুলো বলে দাদা আমার হাতে একটি তাবিজ বেঁধে দিল এবং বলল, এটা তোর শরীর বন্ধ রাখবে, খারাপ কোনো কিছু তোর ক্ষতি করতে পারবে না। যথারীতি রাত 12টার পর আমি শ্মশানের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বলে রাখি, আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি শ্মশান রয়েছে। রাস্তায় তেমন সমস্যা হয়নি। হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে চলে এলাম। একটু সামনেই শ্মশান, চারদিকে শুনশান নীরবতা। শ্মশানের বড় বড় গাছগুলো যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। আমি যথেষ্ট সাহসী ছিলাম, তাই কোনো ভয় না করে শ্মশানের এরিয়ায় যখনই ঢুকতে যাব তার আগে হুট করে কোথা থেকে একটা লোক এসে আমার পাশে দাঁড়ালো। আমি খেয়াল করলাম লোকটা একটু লম্বা, সাদা জামা পরা এবং বেশ বয়স্ক, 50-60 বছর বয়স হবে। আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি এত রাতে? যাও, চলে যাও, না হলে কিন্তু মহাবিপদে পড়বে। এই মহাবিপদ বলতেই লোকটা আবার হেঁটে চলে গেল। একটু পর দেখি লোকটা আর নেই। আমি ভাবলাম অন্ধকার তো, তাই হয়তো দূরে দেখা যাচ্ছে না, কিন্তু ভেবে পেলাম না কে এই লোক আর আমাকে এই কথা বলে চলে গেল কেন। আমি সেগুলো চিন্তা বাদ দিয়ে শ্মশানের ভেতর চিতার কাছে সরাসরি চলে গেলাম। আসার সময় ছোট্ট একটা লাইট নিয়ে এসেছিলাম যেন অন্ধকারে দেখতে সমস্যা না হয়। লাইট মেরে একটু খুঁজতেই একটা তুলসী গাছ চোখে পড়ে গেল। এতক্ষণ সব স্বাভাবিক ছিল, কিন্তু যেই না তুলসী গাছ এক টানে তুলেছি অমনি চারদিক থেকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তখন একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে চিতা থেকে কিছু কয়লা আর হাড্ডি নিয়ে সাথে রাখা ব্যাগে করে যেই আসতে শুরু করব তখনই বিকট এক শব্দে পেছন থেকে কেউ বলে উঠল, যাস নে, ওগুলো নিয়ে যাস নে, তোর ক্ষতি হবে, তুই বাঁচবি না, অনেক ক্ষতি হবে। কিন্তু শব্দের উৎস দেখতে পেছন ফিরে তাকাতেই দেখি বিভৎস এক মূর্তির মতো কিছু একটা আমার থেকে দূরে দাঁড়িয়ে চিৎকার করছে আর তার মুখ দিয়ে লালার মতো রক্ত গড়িয়ে পড়ছে। আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখলাম। আমি জানি সেগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার শরীর বন্ধ আছে। যখন শ্মশান থেকে বেরিয়ে আসলাম তখন একদম সব স্বাভাবিক, সারা পথে কোথাও কোনো সমস্যা হয়নি। আমি সেই জিনিসগুলো নিয়ে সোজা দাদার বাসায় চলে গেলাম। দাদাকে জিনিসগুলো দিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসার ফেরার পথেও কোনো সমস্যা হয়নি। এখন বাদ রইল মেয়ের চুল আর কাপড়, সেগুলো জোগাড় করে দাদাকে দিয়েছি।
প্রিয় লিসেনার্স, আপনারা ভাবতে পারেন কিভাবে করেছি সেটি। আপনাদের মনে আছে সেই ভাতিজির কথা, যাকে দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম? হ্যাঁ, সেই ভাতিজি আমাকে ওই মেয়ের কাপড় আর চুল জোগাড় করে দিয়েছে। দাদা আমাকে 3 দিন পর অর্থাৎ মঙ্গলবারে ডেকে বলেছে, আজ রাতে কাজ করব, তুই মাঠে চলে আসিস, আমি ওইখানে থাকব। বলে রাখি, আমাদের বাসার পাশে একটা ফাঁকা মাঠ বা বিল আছে। যথারীতি রাতে আমি সেখানে গিয়ে দেখি দাদা সেই মাটি দিয়ে একটা পুতুল বানাচ্ছে, মানে যেই মাটিটি আমি শ্মশান থেকে নিয়ে এসেছি। আমি যেতেই দাদা বলল, আরে এতক্ষণে এসেছিস, বস, এখন তোকেই লাগবে। আমি বললাম, আমি কি করব দাদা? বলতেই দাদা বলল, তোর রক্ত লাগবে। আমি অবাক হলাম, মানে আমার রক্ত? আমার রক্ত দিয়ে কি হবে? তখন দাদা বলল, আরে ভয় পাচ্ছিস কেন, আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিব। বলেই একটা সূচ দিয়ে খোঁচা দিয়ে আমার আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিয়ে সেই পুতুলে দিয়ে দিল। সাথে মেয়ের চুল আর কাপড় পুতুলের পেটে ঢুকিয়ে দিয়ে 3টা সুই নিয়ে কি কি মন্ত্র পড়ে সুইগুলো পুতুলের 2 চোখ আর পেটে ঢুকিয়ে দিল এবং বলল, নে নে বলে আমার হাতে পুতুলটা দিয়ে দাদা বলল, এখন সোজা কবরস্থানে যাবি। কবরস্থানে গিয়ে লাশ যেভাবে শুইয়ে রাখে, অর্থাৎ উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দিয়ে, সেভাবে একটা পুরাতন কবরের উপর পুতুলটা রেখে আসবি। আমি দাদার কথা মতো পুতুলটা কবরের উপর রেখে আসলাম। কবরস্থানে যাওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক। তো পুতুলটা আমি রেখে আসি, কিন্তু এর পরদিন আমার প্রচুর জ্বর আসে, যা আমাকে অনেকদিন ভুগিয়েছে। কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয়নি। পরে দাদা বুঝতে পেরে ঝাড়ফুঁকের মাধ্যমে আমাকে আল্লাহর রহমতে সুস্থ করে তোলে। যাই হোক, এর ঠিক 7 দিন পর ঘটে সম্পূর্ণ অবিশ্বাস্য একটি ঘটনা। রূপা আমাকে জানায় সেও আমাকে ভালোবাসে। প্রিয় লিসেনার্স, বিশ্বাস করুন, আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি যে রূপা আমাকে ভালোবাসে, এই কথাটা সে নিজের মুখে বলছে। কিছুদিন এভাবে যাবার পর রূপার পাগলামি বেড়েই যাচ্ছে। আমাকে ছাড়া সে কিছুই বুঝছে না, পড়াশোনা করছে না, সবসময় আমার কথা বলে এবং হুটহাট দেখা করতে চায়, যা ওর পরিবারও বুঝতে পারে। দেখা করতে গিয়ে একবার ওর মায়ের কাছে ধরাও খেয়েছিলাম। এভাবে প্রায় 6 মাস চলার পর হুট করে রূপা আর আমাকে দেখতে পারে না, আমার সাথে কথাও বলে না। এক পর্যায়ে আমাদের সম্পর্কের ইতি হয়ে যায়। পরে জানতে পারি ওর মা আরো একটা ভালো কবিরাজ দেখিয়ে আমার করা ব্ল্যাক ম্যাজিক সেটি কেটে দিয়েছে, যার ফলে রূপা আবার আগের মতো হয়ে যায়। আফরান ভাই, এই ছিল ঘটনা। আর আমার কবিরাজি শেখার হাতে খড়ি সেই দাদার কাছ থেকেই। এর মধ্যে কেটে গেছে অনেক বছর। এর মাঝে অনেক গুরুর কাছে গিয়েছি, অনেক ব্ল্যাক ম্যাজিক শিখেছি এবং করেছি, কিন্তু এখন শুধু মানুষের উপকার হয় এমন কাজ করি, কোনো ব্ল্যাক ম্যাজিক করি না। সবার প্রতি আমার আবেদন, কেউ যেন ব্ল্যাক ম্যাজিক না করে কাউকে। আমার কাছে ব্ল্যাক ম্যাজিক করা আরো অনেক ঘটনা আছে, যা আমার নিজে করা কিংবা কাউকে করেছে, আমি চিকিৎসা করে ভালো করেছি। প্রিয় লিসেনার্স, আসলে যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি পুরোটা তো পড়লাম। আর প্রেম সংক্রান্ত ব্ল্যাক ম্যাজিক এটি একটা বাংলাদেশে কমন ঘটনা, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী একটি কমন ঘটনা। কারণ প্রেমে রাজি না হলে তাকে রাজি করানোর জন্য, বা হাজব্যান্ড বসে আসছে না বা ওয়াইফ বসে আসছে না, তাকে বসে আনার জন্য এই ধরনের কাজগুলো হরহামেশাই হয়ে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর কাজ হয় না, আবার অনেক ক্ষেত্রেই কাজ হয়। কিন্তু এখানে যে বিষয়টি আমি শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমি একটা বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমার খুব কাছের এক বন্ধু, আমি নাম বলবো না, তো সে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক ছাড়াই
একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সমস্যা দেখা গেল যে ওই মেয়ের পরিবার অপেক্ষাকৃত ধনী, কিন্তু ওই মেয়ে কিছুতেই তার নিজের পরিবারের কাছে ফেরত আসবে না, মানে তার হাজব্যান্ডের সাথে সে থাকবে। এখন তারা যখন সব চেষ্টা করে ব্যর্থ হলো, তখন তারা ফরিদপুরের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে যোগাযোগ করলো এবং সেখানে চুক্তির মাধ্যমে অনেক টাকার বিনিময়ে নিজের মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করে ওই মেয়ের হাজব্যান্ডের কাছ থেকে ছাড়িয়ে এনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে, মানে নিজেদের আবার বাবা মার কাছে নিয়ে আসার চেষ্টা করে। এবং এর মাঝখানে ঘটে অনেক ঘটনা, সেগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু এর ফলশ্রুতিতে যেটি হয়, তারা সফলও হয়, মেয়ে চলে যায়, তাদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায়। কিন্তু এর ফলে যে ঘটনাটি ঘটে সেটার প্রভাব ছিল খুবই মারাত্মক। ওই মেয়ের কিছু মানসিক সমস্যা দেখা দেয়, যেটা এখনো রয়েছে, এবং সে শারীরিকভাবে অসুস্থ। তো প্রিয় লিসেনার্স, আমি এই যে বিষয়টা বললাম মাত্র আমার নিজের দেখা, এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, কিন্তু সঙ্গত কারণে আমি বিষয়টি ডিটেলসে বললাম না। কিন্তু এই বলা থেকে মানে যতটুকু আপনাদের কাছে মেসেজ দেওয়ার মানে উদ্দেশ্য ছিল, যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, পিতামাতা তার নিজের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে নিজের মেয়ের ক্ষতির জন্য নয়, ভালোর জন্য, যেন চলে আসে। তো তাদের দৃষ্টিতে সেটা ভালো ছিল, আদতে সেটা ভালো ছিল কিনা, কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, সেখান থেকে মানে কাটিয়ে নিয়ে আসা এটা মোটেও একটা ভালো সিদ্ধান্ত ছিল না। যাই হোক, তারা সেটা করেছে, এখন করার পর চলেও এসেছে। কিন্তু ওই যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, এই করার পর তার শারীরিক যে সমস্যাগুলো হয়েছে এবং মানসিক সমস্যাগুলো হয়েছে, এটি কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তার পিছনে, কিন্তু এই বিষয়গুলো থেকে সে পরিপূর্ণভাবে বের হয়ে আসতে পারছে না। এবং আমার ধারণা এই মেয়ে আর কখনো সুস্থ হবে না, যদি না আল্লাহ তাকে মানে তার বিশেষ অনুগ্রহ দিয়ে তাকে সুস্থ করেন। তাছাড়া কোনো মেডিকেল ট্রিটমেন্ট হোক বা কবিরাজি ট্রিটমেন্ট হোক, আর এর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ফলে যে স্থায়ী ক্ষতিগুলো হয়, এই ক্ষতিগুলো থেকে আসলে আর কোনোদিনই মানে তার জীবদ্দশায় রিকভার করা সম্ভব হয় না বললেই চলে। খুব রেয়ার কেস যে এটা রিকভার করা যায়। লিসেনার্স, যদি কেউ ওপেন হার্ট সার্জারি অপারেশন করে, মনে করুন কারো কোনো গুরুতর অসুখ হয়েছে হার্টে, বা হার্টে ব্লক হয়েছে বা বিভিন্ন কোনো বিষয় হয়েছে, তো ওপেন হার্ট সার্জারি করার পর তিনি কি আবার সুস্থ, হয়তো বা সেই রোগ থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন, কিন্তু তিনি কি আবার সুস্থ স্বাভাবিকভাবে তার লাইফ লিড করতে পারেন? তাকে সবসময় একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, আবার আগের মতো তিনি সবসময় চলতে ফিরতে পারেন না, বা চলতে ফিরতে পারলেও তাকে অনেক কিছু কন্ট্রোল করে চলতে ফিরতে হয়। তাহলে খেয়াল করুন যে অপারেশন করার আগে ওনার একটা অসুস্থতা ছিল, সেটা নাই, কিন্তু অপারেশন করার পর ওনার এমন কিছু সমস্যা দেখা দিয়েছে, উনি যতদিন জীবিত থাকবেন সেটা ওনাকে কন্ট্রোল করে যেতেই হবে। ঠিক ব্ল্যাক ম্যাজিকটাও তেমন, যদি আপনি ভালোর উদ্দেশ্যও করেন হয়তো বা সেই সমস্যাটা সলভ হবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ফলে যে সমস্যাটার সৃষ্টি হবে সেটা কিন্তু আর কখনোই আপনার জীবদ্দশায় এটা যাবে না। এই জন্য আমরা কিন্তু অনেক সময় মানে এই ব্ল্যাক ম্যাজিকের চিন্তা করি, ব্ল্যাক ম্যাজিক শুধু কবিরাজ দিয়ে করায় তা কিন্তু না, এটা আমাদের একটা ভুল ধারণা। শুধু কবিরাজরা যে ব্ল্যাক ম্যাজিক করবে বিষয়টা এরকম না। অনেক সময় যে হুজুরদের কাছে আমরা যাই, হুজুররা যে তাবিজ লেখে, এই তাবিজগুলোও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে যেতে পারে। সবসময় যে পড়বে তা না, কিন্তু পড়ে যেতে পারে, হয়তো বা তাদের নিজের অজান্তেই তারা ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে। আমরা খালি চিন্তা করি ওই শ্মশানের মাটি আনা, হাড় আনা, এটা সেটা দিয়ে করলেই, কয়লা দিয়ে করলেই ব্ল্যাক ম্যাজিক হয় না। ব্ল্যাক ম্যাজিক তাবিজ দিয়েও করা যায়। ব্ল্যাক ম্যাজিকের শত শত ধরন রয়েছে, এই জন্য সাবধান। আপনি যে হুজুরের কাছে যাচ্ছেন, সেই হুজুর যে তাবিজটা দিচ্ছে সেটাও ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এটা আপনি নিজেও বুঝতে পারছেন না, এমনকি ওই হুজুর নিজেও বুঝতে নাও পারে, হতে পারে সেই বিষয়ে তিনিও ওয়াকিবহাল নন। এই জন্য বি কেয়ারফুল, আমরা এগুলো থেকে দূরে থাকবো। আমরা যদি বিশ্বাস করি তকদির ভালো এবং মন্দ আল্লাহ তাআলার তরফ থেকেই আসে,
তাহলে আমরা আমাদের ভাগ্যে যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। আর যদি সত্যি কেউ ব্ল্যাক ম্যাজিক করেও থাকে, পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে শরিয়া সম্মতভাবে রুকিয়া করে এই ব্ল্যাক ম্যাজিক থেকে ওই রুগীকে বের করে আনতে হবে। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ব্যক্তিকে শরিয়া সম্মতভাবে চিকিৎসার নাম হচ্ছে রুকিয়া, এই রুকিয়া করতে হবে। যারা শরিয়া সম্মতভাবে রুকিয়া করেন তাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া জায়েজ আছে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষামূলক ঘটনা ছিল। আপনাদের সকলের কাছে এটি ভালো লেগেছে এবং যিনি পাঠিয়েছেন রাসেল ভাই, ওনাকেও ধন্যবাদ। ওনার ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন এবং আশা করছি ওনার কাছ থেকে আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আরো ঘটনা পাবো, কারণ অনেকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শুনতে চান। এখন আমি আপনাদের একটা ঘটনা পড়ে শোনাবো, যে ঘটনাটি পাঠিয়েছেন আসিফ নামে এক ভাই। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কিন্তু তার বাসা হচ্ছে চট্টগ্রামে। ঢাকায় তার একটা ছোটবেলার বন্ধু আছে রাকিব, যার সাথে তিনি একটা মেসে থাকেন। তো তারা রাকিবের বাসা একই গ্রামে, মানে চিটাগংয়ের একই গ্রামে। বাসাটাও খুব বেশি দূরে না, তাদের বাসা থেকে ওদের বাসা কিছুটা দূরে, মানে একদম অল্প ডিস্টেন্সের বাসা। তো উনি আর রাকিব একসাথেই থাকেন সবসময়। তো রাকিবের একটা সিগনিফিক্যান্ট সাইড তিনি বলে রাখতে চান, যে রাকিব আসলে আমাদের মতো কোনো ধর্মে বিশ্বাস করে না। এরকম হওয়ার একটা পেছনে বড় কারণ হচ্ছে, ক্লাস 7-এ থাকতে ও আসলে বোর্ডিংয়ে শিফট হয়ে যায়, বোর্ডিং স্কুলে পড়াশোনা করে। তো যেই সময়ে ওর এইসব ব্যাপারে ধারণা হওয়ার কথা, ওই সময় তার আসলে পাশে কেউ না থাকে, এই ধরনের কিছু হয়নি এবং মনের মধ্যে কিছু ছিলও না। এবং তার বিশ্বাসটা এরকম হয়েছে যে আল্লাহ বললেও যে কেউ একজন আছে, এই সেটার মধ্যে তিনি আসলে আর ছিলেন না। আর সে ছিলেন মোটামুটি অন্যমনস্ক, সারাদিন আজগুবি সব চিন্তা ভাবনায় তার মাথার মধ্যে ঘুরত। কিন্তু যিনি ভাই পাঠিয়েছেন আসিফ ভাই, তিনি সম্পূর্ণ উল্টা। তিনি নামাজ বাদ না দেওয়ার চেষ্টা করেন এবং এগুলাতেই নর্মালি তিনি বিশ্বাস করেন। তো তারা যেহেতু একই ডিপার্টমেন্টে পড়তেন, ডিপার্টমেন্টে আবার আসিফ ভাইয়ের খুব ভালো নাম ডাক ছিল তার রেজাল্টের জন্য, রেজাল্ট অনেক ভালো করতেন। তবে সে ছাত্রী হিসাবে তেমন একটা ভালো ছাত্র ছিল না। সারাদিন উনি যে ফ্রেন্ড আছে রাকিব মোবাইল নিয়ে পড়ে থাকতো। তো দুজন সম্পূর্ণ আলাদা হওয়ার পরেও তাদের মধ্যে খুব ভালো একটা মিল ছিল। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, তিনি তাকে আসলে বিশ্বাস করতেন অন্ধের মতো, তাই নিজের ভাইয়ের মতো তিনি জানতেন তার বন্ধুকে। এক ঈদে গ্রাম গেল, কিন্তু যে আসিফ ভাই আছেন তিনি ঈদের মধ্যে তার ফ্রেন্ড গেছে কিন্তু তিনি যান না, একটা কাজে থেকে গেলেন। সে যাওয়ার পর বেশ কিছুদিন হয়ে যায় ঈদের, কিন্তু তার আসলে নাম আর আসার ব্যাক করার কোনো নামগন্ধ নাই। আর তিনি কয়েকবার কলও দিয়েছেন, কলও তিনি ধরছিলেন না। তার বাসায় কল দেওয়া হলেও তিনি কল ধরছিলেন না। তো এরপরে অনেক মাস কেটে যায় এবং কোনো খোঁজ খবর ছিল না। একদিন কোর্ট থেকে হুট করে তিনি বাড়ি ফিরে আসেন। তাকে অনেকদিন পরে দেখে আসলে আসিফ সাহেব নিজেও আসলে না শান্তির নিঃশ্বাস ফেলেন। অনেকদিন পর এসছে, বন্ধু মানুষ। তো সেই বাড়িতে এসেই তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো আসলে রাকিব কান্না করতে শুরু করে। এখন রাকিব ভাইয়ের বন্ধু মানে আসিফ ভাই, যিনি ঘটনা শেয়ার করেছেন, তিনি আসলে বুঝতে পারছিলেন না হচ্ছিল কি। পরে কাঁদো গলায় বলতে লাগলো রাকিবের আম্মু নাকি অসুস্থ, চিকিৎসার জন্য লাগি বেশ কিছু টাকা পয়সা দরকার, এখন এই টাকা কোথায় পাবে। পরে আসিফ ভাই, যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তাকে আশ্বস্ত করলেন যে তার আব্বাকে বলে টাকা দেওয়া যাবে। কিন্তু এক মুহূর্ত দেরি না করে তার আব্বার কাছে ফোন দিয়ে সে টাকার ব্যবস্থা করেন। তো তার আব্বা বড় ব্যবসা ছিল, তাই টাকা দিতে কোনো সমস্যা হয়নি। টাকা দেওয়ার পরও তার ব্লাড গ্রুপ জানতে চাইলে আসিফ ভাই বললেন যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, এবং সে ও তার আম্মুরও নাকি এ পজিটিভ, মানে ওই রাকিব ভাই বলতেছে তার আম্মুরও নাকি এ পজিটিভ রক্ত লাগবে। তো আসিফ সাহেব নিজেও রাজি হয়ে গেলেন, রক্ত দিতে হবে যেহেতু। তার সাথে পথে যেতে যেতে অনেকটা সময় তাকে সান্ত্বনা দেন যে কিচ্ছু হবে না আন্টির, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আসলে তারা হাসপাতালে পৌঁছে যায়। আর পৌঁছাতে একজন নার্স এসে তাকে রক্ত দান করার বিষয়ে নিয়মগুলো বলে এবং তাকে রুমে নিয়ে যায়। রক্ত দেওয়ার পর রাকিবের কাছে যেতে চাইলে নার্স তাকে বলল যে যে মাত্র রক্ত দিয়েছি, একটু বিশ্রাম নিতে, এই বলে সে তার হাতে একটা অ্যাপেল ধরিয়ে দেয়, বলে এটা খেয়ে ঘন্টাখানেক বিশ্রাম নেন। তো তার আর রাকিবের কাছে যাওয়া গেল না। তার আম্মুকে ওর দেখা হলো না,
ঘণ্টাখানেক পরে পুরো হাসপাতাল ঘুরেও সেই নার্স আর রাকিবকে আসিফ ভাই আর পেলেন না। পরে তিনি বাসায় চলে আসলেন। এসে কেমন জানি নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন তার শরীরের মধ্যে তিনি বাদে আরও কয়েকজন মানুষ আছে। তার নিজেকে অনেক ভারী ভারী মনে হচ্ছিল। তো কাজেই বাসায় এসে ফ্রেশ হয়ে তিনি শুয়ে পড়েন। এরপর দিন থেকেই কেমন যেন তার দিনকাল বদলে যেতে শুরু করে। কেন জানা যায়নি নিজেকে অনেক সময় দুর্বল মনে করছিলেন। তার এমন মনে হতো তার উপর 100 কেজির বোঝা, সেই বোঝাটা চাপিয়ে দেওয়া আছে, এগুলার ভারে তিনি নুয়ে পড়ছেন। এভাবে বেশ কিছুদিন যায়। রাকিব ভাইয়ের আর কোনো খোঁজ খবর নাই। সে কলও ধরছে না, কারোর সাথে যোগাযোগও করছে না। এখন তার আব্বুকে তার ব্যাপারটা জানানো হয় এবং তাদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। তা আব্বু খোঁজ নিয়ে জানায় আসিফ সাহেবের আব্বু যে তারা কেউ বাড়িতে নাই। তো তিনিও খুব আসলে চিন্তায় পড়ে যান, গেল কোথায় ওরা, কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে উধাও। তো এরকম অবস্থায় প্রায় 3 মাস কেটে যায়। রাকিব সাহেবের কোনো খোঁজ খবর নাই। হঠাৎ একদিন রাকিব সাহেব বাসায় আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে বহুদিন কিছু খায়নি। শরীর শুকিয়ে গেছে, চোখ দুটো অক্ষি কটরে ঝুঁকে গেছে, মুখে কোনো রক্ত নাই, একদম ফ্যাকাশে অবস্থা। হাত মুখ পা যেন একেবারে রক্তশূন্য হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাদেরকে দেখে তাদের মনে হতো যে সে কত রাত ঘুমায়নি। বলতে গেলে মনে হচ্ছিল সে একজন মৃত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, মানে আসিফ ভাইয়ের সামনে রাকিব দাঁড়িয়ে আছে। তো রাকিব সাহেব আসার পরেই আগে আন্টির কথা বলতে সে কান্না করে দিল। কাঁদো কথা গলে বলতে থাকলো সেদিন টাকা নিয়ে গিয়ে যাওয়ার পর দেখে তার আম্মু আর নেই। এরপর থেকেই সে এরকম পাগল হয়ে গেছে। আসিফ সাহেব আর কথা বাড়ায়নি, তাকে ঘরে নিয়ে যায়। তো এরপর থেকে সবসময় সে একা একা বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না, শুধু রুমের এক কোণে বসে কি যেন সবসময় বিড়বিড় করতো তার ফ্রেন্ড রাকিব। তো আরেকটা জিনিস হচ্ছে, ও আসার পর থেকেই তাদের রুমটা সবসময় ঠান্ডা থাকতো। বাইরে প্রচণ্ড গরম থাকলেও রুমের ভিতর ফ্যান ছাড়তে হতো না, এত ঠান্ডা থাকতো। আবার কিছুদিন ধরে সবাই আসিফ সাহেবের সাথে কেমন যেন একটা ব্যবহার শুরু করলো, মানে তাদের ব্যবহার, সবার মধ্যে একটা ব্যবহারের চেঞ্জেস দেখা গেল। মানে অনেকেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে আসিফ সাহেবের দিকে, তার পরিবারের পরিজনরা। আবার অনেকেই তাকে দেখে দূরে চলে যায়, যেন কি না কি দেখে ফেলেছে। আর আসিফ ভাই রাকিবকে নিয়ে বাইরে যেতে হতো, একটু হাঁটাহাঁটি করতো। একদিন বিকালে রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার চোখের মানে তারা এক ক্লাসমেটকে তারা দেখে বললো যে রাতে ঘুমাচ্ছে নাকি, কী করে সারা রাত। তাদের একটা ক্লাসমেটের সাথে রাস্তায় দেখা আর কি। চোখে নিজে অবস্থা কেন, রাতে একটু ঘুমা নিলে শরীর তো খারাপ করবে। এই বলে সে চলে গেল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তাদের সাথে যে আরেকজন আছে, সে এটা খেয়ালই করল না যে সে রাকিবকে দেখেই নেই। ওই দিন তার আবার এলাকার মসজিদের ইমাম সাহেবের তাকে দেখে বললেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তিনি বললেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো তিনি বললেন যে হুজুর বললেন যে না, তুমি ঠিক নাই, তোমার চোখ দেখলেই বোঝা যায়, মনে হয় নামাজ কালাম পড়া বাদ দিয়ে দিয়েছ, তাই বুঝিয়ে অবস্থা হয়েছে। আবার নামাজ পড়া শুরু করো, রাতে ঠিক মতো ঘুমাও, এই বলে তিনি চলে গেলেন। তো আসিফ সাহেবও বাসায় চলে আসেন, অনেক চিন্তায় পড়ে যান যে আসলে কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ পরে এশার আজান দিল। তো নামাজ পড়ে এসে খাটের উপর শুতেই চোখের সামনে অনেক আজে বাজে জিনিস আসলে ভেসে উঠছিল। তিনিও সহ্য করতে না পারে চোখ খুলতেই দেখে যে রাকিব তার সামনে বসে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে মনে হচ্ছে যেন তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে আসিফ সাহেব খাট থেকে উঠে তার কাছে যেতেই সেই মুহূর্তেই উধাও হয়ে গেল। সব কিছু যেন নিমেষের মধ্যেই ঘটে গেল। আসিফ সাহেব তার দৃষ্টিভ্রম ভেবে আবারও শুয়ে পড়লেন। পরদিন সকালে তাদের বাসা যেয়ে খালি রান্না করে তিনি তার কাছে জানতে এলেন যে আজকে কতজনের খাবার রান্না করতে হবে। তো তিনি তো প্রতিদিনের মতো বলে 8 জনের। এটা শুনে তিনিও মুখটা কেমন করে যেন করে করে চলে গেলেন। কিছুক্ষণ পরে বাসার অন্য সবাই তার রুমে এসে তাকে জিজ্ঞেস করলো যে আমি কেন 8 জনের রান্না করতে বলছি, আমরা তো 7 জন। তাদের কথা শুনে মোটামুটি আসিফ সাহেব আকাশ থেকে পড়লেন। তো তিনি বলেন কি তোমরা যে রাকিবকে দেখতে পাচ্ছ না? তারা তার দিকে আসিফ সাহেবের দিকে তাকিয়ে রইল যেন তিনি কি না কি ভুল বলেছে। পরে একজন বলল যে তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত, পরিবার থেকে একজন বলল। এই বলে সবাই রুম থেকে চলে যায়।
আসলে আসিফ সাহেবও বুঝলো না তার সাথে আসলে কি ঘটছে। সাথে সাথে তিনি তাদের মসজিদের ইমামের সাহেবের কাছে চলে যায়, তার কাছে একদম শুরু থেকে সব ঘটনা বলে। তিনি সব কিছু শুনে আসিফ সাহেবকে বলেন যে হয়তো কোনো বদ জিন তার ক্ষতি করার চেষ্টা করছে, এই জন্য মনে হচ্ছে। এই বলে তিনি তাকে একটা ভয়েস দিলেন যে সেখানে বেশ কিছু আয়াত তিলাওয়াত ছিল। এটা তাকে দিয়ে বলেন যে রাতে যাতে এটা শুনতে শুনতে ঘুমায় অথবা এটা ছেড়ে ঘুমিয়ে যায়। তার কথা মতো তিনিও জিনিসটা তার কথা মতো সারলেন। সেদিন রাতে যখন ঘুমাতে যাবে তখন হুজুরের কথার মতোই সেই তিলাওয়াত শুনতে শুনতে তিনি শুয়ে পড়েন। পরের দিন সকালে তাদের বাসা যেই খালা রান্না করতো তিনিও তার কাছে জানতে এলেন যে আজকে কতজনের খাবার রান্না করতে হবে। তো তিনিও বলেন প্রতিদিনের মতো 8 জনের। এটা শুনে তিনিও মুখটা কেমন যেন চোর করে চলে গেলেন। কিছুক্ষণ পর বাসার জন্য অন্য সবাই আসলে আসিফ সাহেবের রুমে এসে তাকে জিজ্ঞেস করলো তিনি কেন 8 জনের খাবার রান্না করতে বলেছে। তাকে 7 জন। তাদের কথা শুনে তিনি রীতিমতো আকাশ থেকে পড়লেন। তিনি বললেন যে তোমরা রাকিবকে দেখতে পাচ্ছ না? তারা তার দিকে তাকিয়ে অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন আমি কি না কি বলে ফেলেছি, এরকম টাইপের আর কি। পরে একজন বলল তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত। সবাই রুম থেকে চলে গেল। তিনিও বুঝলো না তার সাথে কি ঘটছে। এর মধ্যে সাথে সাথে মসজিদের ইমাম সাহেব চলে এসছে। তার কাছে একদম শুরু থেকে সব কিছু বললেন। তিনি সব কিছু বললেন হয়তো বদ জিন তাকে ক্ষতি করতে চেষ্টা করছে, এই জন্য এমন হতে পারে। এই বলে তিনি তাকে একটা ভয়েস দেন। আর ইমাম সাহেব যে ভয়েসটা দেন সেটা তারা আসলে রেখে দেয় এবং সেদিন রাতে যখন তারা ঘুমাবে তখন হুজুরের কথা মতো তিলাওয়াত শুনতে শুনতে ঘুমাবে। তো মাঝরাতে ঘুম ভাঙতে দেখে যে রাকিব তার খাটের এক কোণায় বসে বসে কি যেন বিড়বিড় করছে আর কিছুক্ষণ পর পর গোঙানি দিচ্ছে। তো এরপরেই সে খাট থেকে এক ক্লাফে রুমের ফ্লোরের উপর বসে সেখানে রক্ত বমি করে। সেই বমির সাথে সাথে আরও অনেক কিছু বের হয়ে আসলো। এগুলো দেখে আসলে আসিফ সাহেব নিজেও ঠিক থাকতে পারল না। তিনি ওয়াশরুমে দৌড় দিলেন এবং বমি করলেন। তিনি দেখলেন তার বমির সাথে রক্ত বের হচ্ছে। এটা দেখে তিনি বেশ ভয় পেয়ে যান, কারণ বমির সাথে রক্ত বের হওয়াটা কোনোভাবেই শারীরিকভাবে খুব ভালো কন্ডিশন না। তো পরক্ষণে যখন রুমে আসেন, রুমে এসে দেখে রাকিব রুমে নাই, রুমের কলিং বেল বাজছে। তিনিও ভয়ে ভয়ে দরজা খুলে দেখে একজন লম্বা লোক বিশাল বড় পাঞ্জাবির মতো আলখেল্লা পরা বলল যে আপনাদের বিপদ হতে পারে, তাই নাকি তাকে ইমাম সাহেব পাঠিয়েছে। এখন যেহেতু ইমাম সাহেবের রেফারেন্স দিয়েছে তাই তিনি তাকে ভেতরে আসতে বলে। তো রুমে ঢুকেই তিনি আগে হুজুরের দেওয়া সেই তিলাওয়াত বন্ধ করলেন। এরপর মেঝেতে একটা পেন্টাগন আঁকলেন এবং সেগুলোর প্রতি প্রত্যেকটা কোণে একটা করে বড় মোমবাতি জ্বালালেন আর একদম মাঝে একটা ছাগলের কাটা মাথা রাখলেন এবং অন্য কোনো এক ভাষায় মন্ত্র পড়তে শুরু করলেন। তারা সব কাজ দেখে আসলে আসিফ সাহেবের বমি চলে আসলো। আসলে এটা এক্সপেক্টেড না, এই কাজ করার জন্য তাকে ডাকা হয় নাই। তো তার রক্ত বমিটা হয়ে যায় আবার, এবং রক্তের আগের তুলনায় বেশি লাল। তো বমি করার পরে যখন আয়নার দিকে তিনি তাকান আসিফ সাহেব, তখন তিনি দেখেন আয়নায় বিভৎস চেহারায় রাকিব তার দিকে তাকিয়ে আছে আর বলছে মরবি, তুইও মরবি। তো আসিফ ভাই যে পরিমাণ কষ্ট পেয়েছে তুইও পাবি, তুইও মরবি, এই বলে আবারও উধাও হয়ে গেল। তো আসিফ ভাই ভয়ে ভয়ে সেখান থেকে বের হলেন এবং ততক্ষণ ওই হুজুরের কাজ প্রায় শেষ। তো তিনি আসলে আসিফ ভাইকে একটা ফল দিয়ে বললেন এটা খেতে। তিনিও স্বাদ পাচ্ছে না ভেবে ফলটা খেয়ে নেয়। এরপর হুজুর বললেন যে আর কোনো সমস্যা হবে না, এই বলে তিনি চলে গেলেন। তিনিও দরজা লাগিয়ে শুয়ে পড়লেন। এমনিতেই তার অনেক দুর্বল লাগছিল নিজেকে। সকালে উঠে সবার আগে ইমাম সাহেবের সাথে তিনি দেখা করেন এবং তাকে ধন্যবাদ জানান। তো তিনি তাকে বলেন কিসের হুজুর, কিসের লোক? তিনি তো তার বাসা চিনেনই না, তার বাসায় কোত্থেকে তিনি জানবেন? কাকে তিনি ঠিকানা পাঠিয়েছেন? তিনি তো কাউকে ঠিকানা দেন নাই। তিনি বাসা চিনে না, তার কাকে আন্দাজে ঠিকানা দেবে? আর তিনি জিজ্ঞেস করলেন যে তিনি যে তিলাওয়াত শুনেছে, ওটাকে তিলাওয়াত শুনেছে কিনা। তো তিনি বলেন ওই লোক এসে তো সেই তিলাওয়াত বাইরে ফেলে দিয়েছে। ইমাম সাহেব এটা যখন শুনলেন তখন বললেন যে তিনি বুঝে গেলেন যে কি ঘটেছে, আসিফের সাথে কালকে রাত্রে কী ঘটেছে এটা তিনি আন্দাজ করে ফেললেন। তিনি বললেন তার উপর কোনো জিন আসর করেছে। পরে তিনি বললেন যে ভালো কোনো কবিরাজের কাছে যেতে তিনি এইসব ব্যাপারে জড়াতে চান না, ইমাম সাহেব বলছেন। তো সেদিনই তিনি ইমাম সাহেবের কথা শুনে গ্রামে চলে যায়। সেখানে গিয়ে দেখেন আরেকটা ঘটনা। তার আম্মা বলছেন যে তিনি নাকি আরও প্রায় 7 দিন আগেই বাড়িতে এসেছে।
তো তার নাক হাত মুখ ধুয়ে শুকিয়ে একেবারে রক্ত শূন্য হয়ে গেছে। তার আম্মা মনে করছিলেন যে হয়তো পড়াশোনার চাপে এমন হয়েছে, তাই একটু মন ভালো করার জন্য তিনি গ্রামে এসছে। তা আসলে কিন্তু তা না। তিনি আরও বললেন যে এবার তিনি কেমন যেন হয়ে গেছে। তো কেমন বলতে বলতে তিনি বললেন যে তিনি আগের প্রতিবার এসে যেমন নামাজ কালাম পড়তেন, কোরআন পড়তেন, এবার এরকম কিছুই হয়নি, এসব কিছুই করেনি। এমনকি তিনি নাকি এবার এসে আজানের শব্দ সহ্য করতে পারছিলেন না। মানে আসিফ ভাই আজান দিলেই নাকি পাগলের মতো শুরু করতেন। আবারও যেই রুমে থাকতেন সেই রুম নাকি সবসময় অসম্ভব ঠান্ডা থাকতো। তো তিনি নাকি সারাদিন বাড়ির সামনে নিম গাছের নিচে বসে থাকতো এবং আরবিতে কি যেন বিড়বিড় করতো, শুধু বিড়বিড় করতো। তো তার আম্মা ডাক দিলে নাকি অনেক রাগ দেখাতো। তিনি কোনো খাওয়া দাওয়া একদমই করতেন না, সারাদিন শুধু নিম গাছটার তলায় ছায়ার মধ্যে বসে থাকতেন। আর সন্ধ্যা হলেই কোথায় যেন বের হয়ে তিনি অনেক রাত করে বাড়ি ফিরতেন। একদিন দুপুরবেলা একজন মুরব্বী তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তো তার রুমের দিকে প্রায় ঘন্টাখানেক এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এইটা আবার তার আম্মা দেখে ফেলে এবং তার আম্মার দেখে ব্যাপারটা সন্দেহ মনে হয়। তিনি তার আব্বাকে বলেন যে এই লোকটা তো এরকমভাবে তাকিয়ে আছে, তুমি যদি জিজ্ঞেস করো। তো তার আব্বা গিয়ে লোকটাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে এই ঘরে শয়তানের বাস আছে, সে খুব শীঘ্রই তোমাদের ক্ষতি করবে, বাঁচতে চাইলে এই ঘর থেকে বের হয়ে যাও, একে এর ঘর থেকে বের করো। তো আব্বা তার কথা শুনে লোকটাকে নিছক পাগল বলে তাকে আসলে মোটামুটি তাড়িয়ে দিতে চায় এবং লোকটি আবারও বলে তোদের আমার দরকার পড়তে পারে, সবসময় পুরাতন মসজিদের পেছনে থাকি, ওখানে গেলে আমাকে পেয়ে যাবি। এই বলে লোকটা চলে যায়। এবং তাদের এলাকায় একটা মসজিদ আছে, এটা নাকি অনেক বছর আগের এবং এটা নাকি মাটির নিচ থেকে একাই উঠে এসেছিল, আর এখনও কোনো কিছু মানত করলে নাকি সেখানে পূরণ হয়। তো যাই হোক, আম্মার কাছে এই কথাগুলো শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। তো উনি এরকমভাবে যে আমি আকাশ থেকে পড়লাম, তার আম্মাকে একবার প্রথম থেকে সব কিছু তিনি খুলে বললেন। এইসব শুনে তার মা একদম ট্রমাটাইজড হয়ে যায়, হাওমা করে কাঁদতে থাকে আর বলেন যে এতদিন তাহলে তারা কিসের সাথে ছিল। সো এইসব কথা শুনে তার আব্বা আর চাচা ওই লোকটাকে খুঁজতে বের হয়। তো তাকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। তো তিনি যখন আসেন তাদের বাড়িতে, তাদের সামনে বসানো হয় এবং তাকে বসানো হয় এবং প্রথম থেকে সব কিছু তিনি বলেন। তো সব কিছু শোনার পর উনি চোখ বন্ধ করে কি যেন পড়ার পরে তার মাথায় তিনি হাত রাখেন। এরপর সব কিছু বলতে শুরু করলেন যেন কেন হচ্ছে এসব তার সাথে। তো মোটামুটি এমন কিছু অবাস্তব কথা তিনি বলেন যা অনেককেই অপ্রস্তুত করে দেয়। তিনি বলেন যে তোর উপর তোর বন্ধু রাকিবের কালো জাদু আছে, সে তোকে জিনের কাছে বলি দিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে তুই নিজেই তোর বন্ধুকে কালো জাদু করতে সাহায্য করেছিস তোর রক্ত আর টাকা দিয়ে। তো তার কথা আসলে ওনার বিশ্বাস হচ্ছিল না। তো তিনি তাকে জিজ্ঞেস করলো যে সে কেন, আসিফ সাহেব জিজ্ঞেস করলেন কেন আমার উপরে কালো জাদু করবে, আমি তার কি ক্ষতি করেছি। উত্তরে লোকটি বলে যে মানুষ বড় অদ্ভুত প্রাণী রে ভাই, এরা একজন অন্যজনের ক্ষতি করতে দ্বিতীয়বার ভেবে দেখে না কোনোদিন, নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। তোর বন্ধু রাকিব তার জীবনে খুশি ছিল না, সে সবসময় তোর সাফল্য দেখে জ্বলতো, সবসময় চাইতো তোর মতো হতে, সে চাইতো তোর সব কিছু। একসময় তোর সাফল্য দেখে আর সহ্য করতে না পেরে এক কালো জাদুর আশ্রয় নেয় এবং তোকে জিনদের উদ্দেশ্যে বলে দিয়ে দেয়। কিন্তু তুই খোদাবিরু হয় সেই জিন তোর কোনো ক্ষতি করতে পারেনি। ফলে সে রেগে গিয়ে তোর বন্ধু আর সেই কবিরাজকে মেরে ফেলেছে যে তোর উপর কালো জাদু করেছিল। সে তাদের মেরে তোর বন্ধুর বেশে তোর সাথে বেশ কিছুদিন ছিল। সে সবসময় দেখেছে যে তুই কখন অপবিত্র থাকিস, সেই সময় সুযোগের অপেক্ষায় থাকতো সে। আর তুই যখন বাইরে থাকতি, ওর সাথে কথা বলতি, তখন তুই বাদে আর কেউ তাকে আসলে দেখতে পেত না। এজন্য তোকে সবাই মানসিক ডাক্তার দেখাতে বলেছিল, কারণ তোর এই মুভমেন্টগুলো তো সবাই একটু সুন্দর চোখে দেখছিল, আর রুমে তুইও সবসময় একাই ছিলি। তো যাই হোক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে চলবে না, এখন যত দ্রুত সম্ভব তোর চিকিৎসা করতে হবে। এই বলে তিনি তার আব্বুকে বললেন যে 2টা লাল রঙের 2টা খাসি, 4টা মোরগের ব্যবস্থা করতে হবে। তো তার আব্বা পরের দিন এসব ব্যবস্থা করে। পরের দিন উনি আসার সময় সাথে করে একটা কালো বিড়াল নিয়ে আসে এবং আরও কিছু মোমবাতি নিয়ে আসেন। তার উপর রুকিয়া করা শুরু হয় তার উপর। তিনি সর্বপ্রথম বাসায় এসে সেই বিড়ালটাকে ছেড়ে দেন। তো বিড়ালটা সারা বাড়ি ঘুরে মোট 19টি জায়গা শনাক্ত করে, যেখানে ছিল 3টা দরজা আর 4টা জানালা। পরে কার্পেন্টারকে ডেকে সেগুলো খোলা হয় এবং সেখান থেকে বেশ কিছু তাবিজ বের করে নিয়ে আসা হয়,
যেগুলোতে আরবি ভাষায় বেশ কিছু জিনিস লেখা ছিল। আরবি বললে ভুল হবে, মূলত আরবি লেখা ছিল কিন্তু উল্টোভাবে। আর তিনি সারা বাড়ি থেকে মোট 35টা তাবিজ বের করেন। পরে আব্বাকে বলেন যে এগুলো ঘরের উঠোনে পুড়িয়ে ফেলতে হবে আর সেই ছাগল আর মোরগ আশপাশের কোনো এতিমখানায় দান করে আসতে। আব্বাও তার কথা মতো সব কিছু করে। এরপর তিনি ওই আসিফ সাহেবকে নিয়ে একটা রুমের ভেতরে যান এবং সব মহিলাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলেন। তো তাকে একটা রুমে নিয়ে বসানো শুরু হয় এবং শুরু করলেন রুকায়ার মূল কাজ। যখন তিনি এই কাজগুলো করছিলেন তখন আসিফ সাহেব অজ্ঞান ছিলেন, তাই বাকি কাহিনীগুলো তার আব্বা তাকে বলেছিল। তো তিনি যখন অজ্ঞান হয়ে যায় তারপর তিনি তার উপর সেই জিনটা হাজির করে। তার সাথে লম্বা একটা সময় অনেকক্ষণ কথা বলা হয় যে সে কে কোত্থেকে এসছে। সবশেষে তিনি যখন বলেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তখন সেই জিন নানাভাবে তাকে আঘাত দিতে শুরু করে। পরের সেই লোকটা তার শক্তির সাহায্যে জিনটাকে কাবু করে একটা বোতলে ভরেন এবং মাথায় বেশ কিছু মাটি লাগিয়ে তার উপর কিছু পানি ছিটিয়ে দেন। এরপর নাকি 3 দিন তার জ্ঞান একদমই ছিল না। জ্ঞান ফেরার পরে তাকে বেশ কিছু আমল শিখিয়ে দেওয়া হয় আর বলা হয় যে কোনোদিন যেন নামাজ না ছাড়া হয় এবং সবসময় আল্লাহর উপর যেন ভরসা রাখা হয়। এরপর থেকে তিনি আর সমস্যার সম্মুখীন হয়নি এবং আজও রাকিবের সেই চেহারাটা তিনি দেখতে পান। আসলে কি তিনি ঠিকই বলেছিলেন, মানুষ অনেক অদ্ভুত প্রাণী যার মন বোঝা অনেক কঠিন। এই ঘটনার পর থেকে তিনি আর কারোর উপর তেমন একটা বিশ্বাস করতে পারে না। রাকিবের জন্য মায়া হয়, কিন্তু এগুলো সে কেনই বা করতে গেল। তিনি এটাও বলেছেন যে তার বাবা গত 22/5/2022 তারিখে মৃত্যুবরণ করেছেন। তার বাবা একজন সহজ সরল মানুষ ছিল, নামাজি মানুষ ছিলেন। তার বাবার জন্য, আসিফ সাহেবের বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ আসিফ ভাই, আপনার ঘটনার জন্য আমরা আপনার ঘটনাটি প্রচার করে ফেললাম এবং আপনার বাবার জন্য আমরা সবসময় দোয়া করি এবং আপনার কাছেও আমরা কিছু ঘটনা চাই এবং আপনি যখন সময় করে পারবেন আমাদেরকে ঘটনা পাঠিয়ে দেবেন। এই ধরনের কিছু কেসের মধ্যে একটা কেস হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধুর কেস বলা যায়। আমরা যখন বন্ধুবান্ধবরা পাস করে, আমি যেমন ডেন্টিস্ট্রি পাস করেছি, আমার বন্ধুবান্ধবরা অন্যান্য এলাকার ফ্রেন্ডরা বলা যায় কি তারা যখন তাদের গ্র্যাজুয়েশন শেষ করে, তো প্রত্যেকটা মানুষেরই তো একটা এইম ইন লাইফ থাকে। তো আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি সবাই নিজ নিজ প্রফেশনের কাজের ক্ষেত্রে আমরা আসলে একটু মনোযোগী হই। আমার ওই বন্ধুরা আসলে একদমই স্কুল বলা যায় যে ওই যখন একদম স্কুলে থাকি তখন থেকে আমার সাথে বন্ধুত্ব। একসাথে আমরা অনেক জায়গায় গিয়েছি। আমি বাসার ছাদে কবুতর পালতাম, তো ও মাঝে মধ্যে আমার বাসার ছাদে আসতো। তো যাই হোক, ও আসলে ওই গ্র্যাজুয়েশন কমপ্লিটও ঠিক মতো করতে পারেনি। ওর ইউনিভার্সিটিতে বেশ কিছু সেমেস্টার বাকি ছিল এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে ও আসলে অ্যাডিক্টেড হয়ে গেছিল, যেটা আমরা কোনো কল্পনা করতে পারি না। আর ওর স্কুলে, ও যে স্কুলে পড়তো সেখানে ক্লাসে সবসময় ফার্স্ট হতো, ভালো একটা স্টুডেন্ট ছিল, কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল। তো ওর সাথে পরে আর তেমন যোগাযোগ ছিল না আমার। আমি জানতে পেরেছি আমার আরেকটা বন্ধুর মাধ্যমে যে ও আসলে পড়াশোনার কন্টিনিউ করতে পারেনি এবং বন্ধু বান্ধবরা যখন একটু ভালো পজিশনে চলে গেছে, ও আর কোনো কিছু করতে পারলো না। ব্যবসা বাণিজ্য যাই করেছে, ওর মাঝখান দিয়ে মশলার ব্যবসা করেছে, গরম মশলার ব্যবসা করেছে, সেগুলি নাকি লস খেয়েছে, বিদেশে পাঠিয়ে বেশ ভালো টাকা লস খেয়েছে। বিয়ে করেছিল, সেখানে ডিভোর্স হয়ে গেছে। তো মাঝখান দিয়ে ওকে নাকি রাস্তায় পাওয়া যেত, একটু পাগল কিসিমের হয়ে গেছে, একা নিজের সাথে কথা বলে। যখনই রাস্তার মধ্যে দেখা হয় এরকম নাকি নিজের সাথে কথা বলে। আমি জিনিসটা আসলে জানতাম না, কারণ আমি ওর সাথে অতটা দেখা সাক্ষাৎ হতো না আমার আসলে 2011-2010 পরে 2017-18 দিকে, আসলে ছোট জিনিস তো বলা হয়নি কখনো, 2017-18 দিকে আমাদেরই এক বন্ধু জানালো যে ওকে নাকি এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ওর যে বাবা মারা গেছে সেই বাবার কবরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ও নাকি ওর বাবাকে প্রায় সময় দেখতো এবং ওর বাবা এসে ওর সামনেই ওর বাবা নিজেকে খুন করতো, বলতো যে নিজেকে মেরে ফেলার আগে নাকি অকথ্য ভাষায় গালাগালি করতো। এটা তার প্রতিদিনের প্রায় অনেক দিন যাবত তিনি এই জিনিসগুলো আসলে স্বপ্ন দেখেছেন। তো একটা পর্যায়ে নাকি এগুলো দেখতে দেখতে একটা সময় পাগল হয়ে যান। এখন ব্ল্যাক ম্যাজিকগুলো এরকম যে মানুষ যারা প্ল্যান করে তারা কিন্তু আসলে ভালো করেই প্ল্যান করে। এইসব জিনিসগুলোকে কিন্তু খুবই খুবই সেন্সিটিভ ইস্যুস এবং এইভাবে একটা মানুষকে ধ্বংস করা যায়। যেমন খুন করতে কেউ দ্বিধাবোধ করে না, এখন ব্ল্যাক ম্যাজিক করতেই দ্বিধাবোধ করবে। ব্ল্যাক ম্যাজিক তো আপনি জানলেনও না, বুঝলেনও না,
যদি ঠিকমতো ব্ল্যাক ম্যাজিক করা হয়, যাকে আপনি ক্ষতি করতে চান তাকে ক্ষতি করে ফেলবেন, এটা কি খুব ভালো কাজ? এই জন্যই তো জিনিসগুলো হারাম করা হয়েছে। শিরক, কুফরি, এই জিনিসগুলো কিন্তু মারাত্মক একটা ইফেক্ট আপনি মৃত্যুর পর পাবেন, যেটা আপনি এখন এই মুহূর্তে কিছুই টের পাবেন না। কারণ মৃত্যু পথযাত্রী অথবা মৃত্যুর পথে যারা পা বাড়িয়ে দিয়েছে, তারা কিন্তু এসে আপনাকে একবারও বলবে না বা বুঝাবে না যে বাবা মা এগুলো তোমরা করো না, জিনিসগুলো ভালো না। এগুলোর আযাব কবরের ভিতরে খুব ভালোভাবে একদম উচিত শিক্ষা দিয়ে আযাবটা তোমাদের সামনে পেশ করা হবে। তো আমরা সবাই নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করব। ক্রোধ মানুষকে ধ্বংস করে ফেলে, সেটা মার্ডারের মাধ্যমে হোক আর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক। ক্রোধ জিনিসটা শেষ করাটাই শ্রেয়। এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ঘটনাটি শুনবার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, সেটি আমাদের কাছে পাঠিয়েছেন মাহির রহমান। ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, কারণ তিনি বলেছেন এই ঘটনাটি শেয়ার করার কারণে তার অনেক ক্ষতিও হতে পারে। তিনি অনেক দ্বিধায় ছিলেন ঘটনাটি লিখবেন কি লিখবেন না, কারণ ঘটনাটি শুধু ভয়ের না, বরং একটি পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার বাস্তব সাক্ষী। এই ঘটনাটি ঘটেছিল তার নিজের চাচার সাথে। তিনি অনুরোধ করেছেন যেন পরিচয় এবং এলাকার নাম গোপন রাখা হয়, তাই সব নাম এবং স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক দিন ধরে ভাবছি লিখব, আর লেখা হয়ে উঠছিল না। আজ আমি সাহস করে লিখতে বসেছি। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমার নিজের সাথে না ঘটলেও আমার খুব কাছের একজন মানুষের সাথে ঘটেছিল। সেই মানুষটি হচ্ছেন আমার আপন চাচি। ছোটবেলা থেকে আমি নিজের চোখে যা দেখেছি তা আজও ভুলতে পারিনি। আমাদের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। চারপাশে বাঁশঝাড় আর পুরনো গাছপালায় ঘেরা একটা টিনের বাড়ি। বাড়ির উত্তর পাশে ছিল গোছলখানা আর দক্ষিণ পাশে ছিল লম্বা বারান্দা। বাড়িটা দুই ভাগে ভাগ করা হয়েছিল। পূর্ব পাশের দুইটা রুমে থাকতেন আমার চাচা আর চাচি, আর তার পাশের রুমে থাকতো তার দ্বিতীয় স্ত্রী। পশ্চিম পাশের দুইটা রুমে থাকতেন আমার চাচি আর দুই মেয়ে আর এক ছেলে, মানে আমার চাচার দুইটা ওয়াইফ। চাচার দ্বিতীয় বিয়ের পর থেকেই বাড়ির পরিবেশ কেমন যেন বদলে যেতে শুরু করে। প্রথম দিকে বিষয়টা কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। নতুন চাচি প্রায় বলতেন এই বাড়িতে সবাই বেশি দিন থাকতে পারবে না বা থাকবে না। কথাগুলো এমনভাবে বলতেন যেন তিনি আগে থেকেই সব কিছু জানেন। আমার চাচি প্রথমে এসব পাত্তা দিত না, কিন্তু যত দিন যাচ্ছিল চাচার আচার আচরণ তত বদলে যাচ্ছিল। যে মানুষটা আগে নিজের সন্তানদের জন্য পাগল ছিল, সেই মানুষটাই একসময় তাদের দিকে তাকিয়েও দেখত না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল নতুন চাচির রুমটা। সেই রুমে কাউকে ঢুকতে দেওয়া হতো না এবং দরজা সবসময় বন্ধ থাকতো। কেউ কাছে গেলেই তিনি রেগে যেতেন। সবাই ভাবছিল হয়তো ব্যক্তিগত কোনো ব্যাপার, কিন্তু এক শুক্রবার রাতের পর সব কিছু বদলে যেতে শুরু করে। সেদিন সন্ধ্যার পর হঠাৎ বাড়ির ভিতরে পোড়া কাগজের গন্ধ ছড়িয়ে পড়ে। আমার চাচি আমাকে বললেন, গিয়ে দেখ তো কি হচ্ছে। গিয়ে দেখে আসতেই নতুন চাচির রুমে আগুন লাগলো কিনা, মানে আমার চাচি যাকে আমি বেশি ভালোবাসি সে আমাকে বলল, দেখতে তোর নতুন চাচির রুমে কি আগুন লাগছে কিনা। আমি ধীরে ধীরে রুমের সামনে গিয়ে দাঁড়াই। দরজা ভেতর থেকে আটকানো ছিল, কিন্তু দরজার ছোট ফাঁক দিয়ে ভিতরে তাকাতেই আমার বুক কেঁপে উঠল। ঘরের ভিতরে ক্ষীণ লাল আলো জ্বলছিল।
কিন্তু নতুন চাচি মেঝেতে বসেছিলেন। তার চুলগুলো এলোমেলো হয়ে কাঁধের নিচে ঝুলছিল। তিনি নিচু স্বরে কি যেন পড়ছিলেন। সামনে লাল রঙের একটা কাগজ রাখা আছে। কিছুক্ষণ পর তিনি নিজের হাত ছুরি দিয়ে কেটে সেই কাগজের উপরে রক্ত ফেললেন। তারপর মাথা উঁচু করে ফিসফিস করে কিছু বলতে বলতে কাগজের অদ্ভুত চিহ্ন আঁকতে লাগলেন লাল কালার কালি দিয়ে। আমি ভয়ে দৌড়ে বড় আপুকে সব কিছু বলি। আপু বিশ্বাস না করে নিজেই উত্তর পাশের জানালার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। তারপর তার মুখ মুহূর্তের মধ্যে সাদা হয়ে যায়। সে কাপা গলায় বলছিল, আমরা যা দেখছি সেটা মানুষ স্বাভাবিক অবস্থায় করতে পারে না। আমার নতুন চাচিটা এমন অবস্থায় গেছেন। কিছুক্ষণ পর নতুন চাচি সেই কাগজ কাপড়ে জড়িয়ে লম্বা করে বাঁধলেন। তারপর বোতল থেকে তেলের মতো কিছু ঢেলে সেটাতে আগুন ধরিয়ে দিলেন। আগুন জ্বলার সাথে সাথেই পুরো ঘর অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে গেল। ঠিক তখনই পাশের রুম থেকে আমার চাচি ভয়ঙ্কর চিৎকার করে বসলেন। আমরা সেটা শুনতেও পারলাম। আমি আর আপু দৌড়ে রুমে ঢুকেই দেখি চাচি বিছানায় ছটফট করছেন, তার শরীরের চাদর পেঁচানো। এমনভাবে কাঁপছিলেন যেন কেউ তাকে অদৃশ্য শক্তি দিয়ে চেপে ধরেছেন। চোখগুলো তার উল্টে যাচ্ছিল, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোচ্ছিল। আপু আমাকে তাড়াতাড়ি বড় ভাইকে ডাকতে পাঠায়। আমি গ্রামের দোকানের দিকে দৌড় দিই। ভাইয়াকে নিয়ে যখন ফিরে আসি তখন দেখি আপু মেঝেতে পড়ে আছে। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। চাচিকে কোথাও দেখা যাচ্ছে না। সেই মুহূর্তে পুরো বাড়িটা যেন মৃত্যুর বাড়িতে পরিণত হয়েছিল। আমার ভাই পাগলের মতো বাড়ির চারপাশের চাচিকে খুঁজতে থাকে। গোসলখানা, কলপার, রান্নাঘর কোথাও নেই। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ চাচা এসে বললেন চাচি নাকি নতুন চাচির রুমেই ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল চাচি তখন একদম নিশ্চুপ। তার চোখগুলো খোলা ছিল, কিন্তু মনে হচ্ছিল তিনি ঘুমিয়ে আছেন। তার আত্মাটা তার নিজের ভিতরে নেই। মনে হচ্ছে কেউ সেই আত্মাকে কন্ট্রোল করছে চাচাকে দেখানোর জন্য। আমরা যখন নতুন চাচির অদ্ভুত কাজের কথা চাচাকে বললাম, তিনি বিশ্বাস করেননি, উল্টো আমাদের উপর রেগে যান। কিন্তু সেদিন রাতেই এমন কিছু ঘটে যায় যার পুরো পরিবার সেই কারণে ধ্বংস হয়ে যায়। সেই রাতের পর চাচি বদলে যেতে শুরু করে। মাঝরাতে ঘুম থেকে উঠে একা একা কথা বলতেন, রান্নাঘরে দাঁড়িয়ে ফিস করতেন। কখনো কখনো বাড়ির পিছনে বাঁশঝাড়ের দিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাকিয়ে থাকতেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তিনি মাঝে মাঝে এমন এক কণ্ঠে কথা বলতেন যেটা তার নিজের কণ্ঠই না। সেই ঘটনার পর থেকে আমার চাচি আর স্বাভাবিক ছিল না। দিনের বেলা তাকে শান্ত মনে হলেও রাত হলে তিনি অন্য একটা মানুষ হয়ে যেতেন। মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে বাড়ির উঠানে চলে যেতেন। কখনো উত্তর দিকের বাঁশঝাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখনো মাটিতে বসে নিচু স্বরে কি যেন বলতেন। আমরা কাছে গেলে আবার চুপ হয়ে যেতেন। প্রথম চাচা এসব বিষয়কে কোনোভাবেই গুরুত্ব দেননি, উল্টো আমাদেরই দোষ দিতেন। বলতেন আমরা নাকি ইচ্ছা করে বাড়িতে অশান্তি ডেকে আনছি। কিন্তু ধীরে ধীরে তিনিও বদলাতে শুরু করলেন, কারণ একের পর এক এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেগুলো অস্বীকার করার কোনো উপায় ছিল না। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। মনে হচ্ছিল বাড়ির ভিতরে কেউ হাঁটছে। টিনের মেঝেতে চাপা শব্দ হচ্ছিল। আমি ভয়ে উঠে বসে পড়ি।
পাশেই বড় আপু ঘুমাচ্ছিল। তাকে ডাকতেই সেও উঠে যায়। আমরা দুজন দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই বুকের ভিতরটা হিম হয়ে যায়। আমার চাচি উঠানের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার চুলগুলো পুরোপুরি উল্টে এসে তার মুখ ঢেকে রেখেছিলেন। দুই হাত উপরের দিকে তোলা, আর তিনি এমন ভাষায় কথা বলছিলেন যেটা আমরা কেউ বুঝতে পারিনি। তার সামনে মাটিতে কয়েকটা মোমবাতি জ্বলছিলেন। বাতাস না থাকা সত্ত্বেও আগুনগুলো অদ্ভুতভাবে কাঁপছিল। মনে হচ্ছিল কেউ বাতাস করছে। ঠিক তখনই বাড়ির পিছনের দিক থেকে যে বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড় থেকে কারো হাঁটার শব্দ আসছে। শব্দটা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছিল। আমার আপু কাঁপতে কাঁপতে বলছিল, কেউ আসছে। আমি ভয়ে দরজাটা বন্ধ করতে যাব, ঠিক তখনই চাচি হঠাৎ আমার দিকে মুখ ঘুরিয়ে তাকান। সেই চোখ আমি এখনো বা কোনো দিন ভুলতে পারিনি। চোখ দুটো অস্বাভাবিক লাল ছিল। মনে হচ্ছিল রাগে জ্বলছে চোখগুলো। কিন্তু সেটা আমার চাচির চোখ ছিল না, যেন কোনো অন্য কারো দৃষ্টি তার ভিতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। এরপর এমন একটা হাসি দেন যেটা শুনে আমার আপু চিৎকার করে ওঠে। সেই হাসির শব্দ আজও আমার কানে বাজে। মানুষের হাসি যে এত ভয়ঙ্কর হতে পারে আমি সেদিন বুঝেছিলাম। চিৎকার শুনে আমার চাচা আর নতুন চাচি রুম থেকে বেরিয়ে বাইরে আসেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা বের হতেই চাচি হঠাৎ স্বাভাবিক হয়ে যান, যেন কিছুই হয়নি। তিনি অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন আমরা চিৎকার করছি কেন। পরের দিন সকালে বাড়ির পরিবেশ আরও বেশি খারাপ হয়ে যায়। আমার ছোট ভাই রান্নাঘরে চালের উপর কামড়ে মোড়ানো কিছু একটা দেখতে পায়। সেটা নামিয়ে খুলতেই ভিতর থেকে বের হয় লাল কাপড়ে মোড়ানো একটা তাবিজ। তাবিজটার ভিতরে ছিল শুকনো রক্তের মতো কালো দাগ, কিছু চুল আর অদ্ভুত চিহ্ন আঁকা কাগজ। আমার চাচি সেটা দেখেই অজ্ঞান হয়ে যান। এই ঘটনার পর আর দেরি করেননি আমার নানা। তিনি পাশের জেলা থেকে একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে আসেন এবং লোকটার চেহারা দেখলেই কেমন যেন ভয় লাগতো। সাদা দাড়ি, কাঁধে কালো ব্যাগ আর হাতে পুরনো লাঠি। তিনি বাড়িতে ঢুকেই থমকে যান। তারপর তিনি ধীরে ধীরে বাড়ির চারিপাশে তাকিয়ে বললেন, এই বাড়িতে অনেক আগেই অন্ধকার কিছু একটা ঢুকেছে। এখন সেটা একজনের শরীরের ভিতরে বাসা বেঁধেছে। আমরা সবাই চুপ হয়ে যাই। কবিরাজ চাচিকে দেখতে চাইলে, যে চাচি অসুস্থ, যে চাচির মধ্যে এইরকম অলৌকিক ঘটনা ঘটছে, সেই চাচিকে দেখতে চাইলেন। কিন্তু চাচিকে রুমে নিয়ে আসতেই অদ্ভুত ঘটনা ঘটে। চাচি হঠাৎ প্রচণ্ড চিৎকার শুরু করে দেন। 4 জন মিলে তাকে ধরে রাখতে পারছিলেন না। তিনি কবিরাজকে দেখেই বলছিলেন, তাকে বের করে দে, ওকে বাসা থেকে বের না করলে আমি আত্মহত্যা করব, তাকে এখান থেকে বের করে দে। কিন্তু সেই কণ্ঠটা আমার চাচির ছিল না। কবিরাজ তখন পকেট থেকে ছোট্ট একটা কাচের বোতল বের করে কিছু পড়তে পড়তে চাচির গায়ে পানি ছিটিয়ে দিলেন। কিন্তু পানি পড়তেই চাচি এমনভাবে কাঁপতে শুরু করলেন যেন তার শরীরে আগুন লেগেছে। ঠিক তখনই বাড়ির টিনের চালের উপরে ধূপধাপ শব্দ শুরু হয়। মনে হচ্ছিল কেউ দৌড়াচ্ছে। আমার ছোট ভাই ভয়ে কান্না শুরু করলেন এবং নতুন চাচি প্রথমবারের মতো ভয় পেয়ে যান। তার মুখের রং সাদা হয়ে গিয়েছিল।
কবিরাজ তখন নিচু গলায় বললেন, আজ রাতে খুব খারাপ হবে, বা কারোর জন্য খুব খারাপ যাবে রাতটা আজ। কেউ ঘর থেকে বের হবেন না, আর যাই শুনুন দরজা খুলবেন না। সেই রাতেই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত প্রায় 2টার দিকে হঠাৎ পুরো বাড়ি কেঁপে ওঠে। মনে হচ্ছিল কেউ বাইরে থেকে টিনের দেয়ালে আঘাত করছে। তারপর এক সময় বাড়ির চারপাশের মানুষ হাঁটার শব্দ শুরু হয়, কিন্তু বাইরের দিকে তাকিয়ে কাউকে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই উঠান থেকে আমার চাচির কণ্ঠ ভেসে আসে, কিন্তু চাচি তো আমাদের সামনেই বসেছিলেন। আমরা সবাই জমে যাই ভয়ে। আমি তো পুরোই ভিজে যাচ্ছিলাম ভয়ে। তাহলে আমার প্রশ্ন, আমার চাচি তো ভিতরেই আছে, বাইরে থেকে কে ডাকছিল? তো যখন এইরকম অবস্থা দেখছিলেন, তখন হুজুর কোরআনের আয়াত পড়া শুরু করেন। তখন হঠাৎ পুরো বাড়ির চারপাশের কুকুরগুলো একসাথে চিৎকার করে ওঠে। টিনের চালের উপর ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছিল। আর ঠিক তখনই শারমিন আক্তার মাথা উঁচু করে এমন একটা হাসি দেন, যেটা শুনে ঘরের ভিতরের থাকা সবাই আতঙ্কে কেঁপে ওঠে। সেই রাতের পর যা ঘটেছিল সেটা ছিল পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ। হুজুর যখন সূরা বাকারার আয়াত পড়তে পড়তে ধীরে ধীরে শারমিন আক্তারের সামনে এগিয়ে যান, হঠাৎ তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। হাতের রগগুলো ফুলে ওঠে, চোখের মণিও সাদা হয়ে যাচ্ছে। তারপর তিনি এমন গলায় কথা বলতে শুরু করেন যেটা কোনো নারীর কণ্ঠ হতে পারে না। তিনি ধীরে ধীরে বললেন, তোরা আমাকে বিরক্ত করছিস। এই বাড়ি এখন আমার। ঘরের ভিতরে উপস্থিত সবাই এই সকল শুনে আতঙ্কে পিছিয়ে যায়, কিন্তু তখনও হুজুর থামেননি। তিনি আরও জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকেন। তখন আচমকা পুরো ঘরের বাতি নিভে যায়, চারপাশ একদম অন্ধকার হয়ে যায়। শুধু হুজুরের তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছিল। মাহিরের চাচা এবার দ্রুত হারিকেন জ্বালাতে গেলে দেখেন রান্নাঘরের দরজার সামনে লম্বা কালো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মাথা দরজার উপরের কিছু অংশ ছুঁয়েছিল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। হারিকেনের আলো ফেলতেই ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর ঘটনা। শারমিন আক্তার হঠাৎ বিছানা থেকে উঠে মাটিতে এমন জোরে আঘাত করতে থাকেন যে পুরো ঘর কেঁপে উঠেছিল। তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, কিন্তু তিনি ব্যথায় চিৎকার না করে ভয়ঙ্করভাবে হাসছিলেন। সেই হাসির শব্দ আজও গ্রামের কয়েকজন মানুষ ভুলতে পারেনি। তখন হুজুর তখনও সবাইকে বললেন, তোমরা শক্ত হয়ে থাকো। মানে তিনি তখন আমাদেরকে শক্ত হয়ে থাকতে বলছিলেন। তিনি জানান ভয় পেলেই অশুভ শক্তি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর তিনি শারমিন আক্তারের মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। ঠিক তখনই বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে অসংখ্য মানুষের কান্নার শব্দ ভেসে আসে। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে কাঁদছে। গ্রামের কয়েকজন সাহসী মানুষ বাইরে গিয়ে দেখে ওই বাঁশগুলো প্রচণ্ডভাবে দুলছে, অথচ আশেপাশের কোনো বাতাস ছিল না। অর্থাৎ শারমিন আক্তার চিৎকার করতে করতে বলতে শুরু করেন, ওরা এসেছে, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। এই কথা বলার পর তার শরীর একদম নিস্তেজ হয়ে যায়। সবাই ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তিনি ধীরে ধীরে তার চোখ খুলে কাঁদতে শুরু করেন। এরপর তার কণ্ঠ একদম স্বাভাবিক ছিল। কাঁদতে কাঁদতে তিনি জানান কয়েক মাস আগে গ্রামের শেষ মাথার পুরনো বাঁশঝাড়ের পাশে তিনি একটি তাবিজ কুড়িয়ে পেয়েছিলেন, আর ওই তাবিজটি বাড়িতে
আনার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। মাঝরাতের স্বপ্নে এক কালো ছায়ামূর্তিকে দেখতে পেত। সেই ছায়া তাকে বারবার বাঁশঝাড়ের দিকে ডাকত। প্রথমে তিনি গুরুত্ব দেননি, কিন্তু ধীরে ধীরে সেই ছায়া তার উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। হুজুর সবাইকে ফজরের আগে সেই বাঁশঝাড়ের দিকে নিয়ে যায়। আকাশে তখন হালকা কুয়াশা, চারপাশে একদম নিস্তব্ধ। তারা সেখানে পৌঁছে মাটির নিচে পুঁতে রাখা কালো কাপড়ে মোড়ানো কিছু জিনিস খুঁজে পান। কাপড় খুলতেই সেই ভিতর থেকে বের হয় কয়েকটি হার, পুরনো তাবিজ এবং রক্তমাখা কাগজ। হুজুর বুঝতে পারেন বহু বছর আগে সেখানে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল, আর সেই অশুভ শক্তি এতদিন ধরে ওই এলাকায় মানুষের ক্ষতি করে আসছিল। তিনি সেই কোরআনের আয়াত পড়ে সমস্ত আগুনকে পুড়িয়ে ফেললেন। আগুনের জ্বালার পর হঠাৎ পুরো বাঁশঝাড়ের ভিতর থেকে বিকট একটা চিৎকার ভেসে আসে। সেই শব্দ এতই ভয়ঙ্কর ছিল যে কয়েকজন মানুষ কান চেপে মাটিতে বসে পড়ে। তারপর আচমকা চারপাশ একদম শান্ত হয়ে যায়। সেদিনের পর থেকে শারমিন আক্তার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান এবং বাড়ির ভিতরে অস্বাভাবিক ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর সেই বাঁশঝাড়ের দিকে যায় না, কারণ গভীর রাতে নাকি এখনও মাঝে মাঝে সেখান থেকে চিকন কণ্ঠে কান্নার শব্দ শোনা যায়। মাহির রহমান শেষের দিকে আমাদের বলেছিলেন, আমি জানি অনেকেই এসব বিশ্বাস করবে না, কিন্তু আমার চাচির চোখে সেই দৃশ্যটা আর সেই রাতের শব্দ আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আসলে মাহির ভাইয়া, কিছু ঘটনা থাকে এরকম যেগুলো মানুষের সাথে ঘটে যাচ্ছে অনবরত। আমরা অনেকেই সেই ঘটনার সাথে আমরা ভিকটিম না। আমরা যদি ভিকটিম হতাম তাহলে অবশ্যই এই ঘটনাটা আমরা বিশ্বাস করতাম, কিন্তু এই ঘটনা তারাই বিশ্বাস করে যাদের পরিবারবর্গের সাথে বা নিজের মানুষের সাথে সব ঘটনা ঘটে। আসলে যে এই ঘটনা বাংলাদেশের ভিতরে অনেক মানুষের সাথে বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রামে গ্রামে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের চোখে দেখা এরকম একটা ঘটনা রয়েছে, আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে উল্লেখ করেছি। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা দিন এরকম অনেক অনেক ঘটনা আমাদের বাংলাদেশের ভিতরেই ঘটে যাচ্ছে, আর সেই ঘটনাগুলোই আর কি আমরা এভাবে কালেক্ট করি আপনাদের মাধ্যমে এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা যারা এরকম ধরনের ঘটনা শুনতে চান তাদেরকে আমি বলবো, আপনারা শুধু শুনবেনই না, আপনাদের সাথে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দেবেন ঘটনাটি। আজকের পর্বে 2টা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনারা শুনতে পেরেছেন। আমি আপনাদের বলবো, ব্ল্যাক ম্যাজিক এতই খারাপ জিনিস বা এতই ভয়ঙ্কর, এতই গুনাহের জিনিস, যেটা একজন মুসলমান মানুষ কখনো নিজের জ্ঞান স্বাভাবিক থাকা অবস্থায় এই রকম কালো জাদু কখনো করার চিন্তা করবে না বলে আমি মনে করি। কালো জাদু যারা করে তারা তো কুফরি করে, আর কুফরি যারা করে তারা তো কাফেরে সাব্যস্ত হয়। কুফর বলতে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস না করে কোনো শয়তান কবিরাজের আশ্রয় বা শয়তান কবিরাজের আশ্রয় নিয়ে তারা তার কাছে সাহায্য চায়। সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, আর সেই আল্লাহর প্রতি যত বিপদ আসুক না কেন ওই আল্লাহই তো আমাদেরকে রক্ষা করবেন। যারা যারা এই যে কবিরাজের প্রতি বিশ্বাস, এই যে মাজারের প্রতি বিশ্বাস, বিভিন্ন পাগলের প্রতি বিশ্বাস, বিভিন্ন ওই যারা হাত দেখে রেখা বলে তাদের প্রতি বিশ্বাস, আমি বলবো একজন মুসলিম ব্যক্তির এই রকম বিশ্বাস থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনা উচিত। তাছাড়া কখনো আমরা যদি এইরকম ভুল করি, আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করি, তাহলে সেই গুনাহ কখনোই মাফ হবে না, সেই শিরকের গুনাহ কখনো মাফ হবে না। আমরা সবাই ইনশাআল্লাহ যে কোনো জিনিস পেতে হলে আল্লাহর কাছে চাইব, যে কোনো জিনিস নিজের করে পাওয়ার জন্য হলেও আল্লাহর কাছে চাইব। আমরা কখনো কোনো মেয়েকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কালাম দিয়ে, আল্লাহ তাআলার কোরআন দিয়ে আমরা কখনো কুফরির দিকে যাব না।
আমরা বর্তমান অবস্থায় বিভিন্ন জায়গায় টিকটকে সহ আরও অনেক জায়গায় কিন্তু দেখি এরকম মাছের গলার ভিতরে তাবিজ দিয়ে পুকুরের ভিতরে ছেড়ে দিচ্ছে, গলায় তাবিজ বেঁধে কানস মাছ, শিং মাছ এগুলোর ভিতরে বেঁধে ছেড়ে দিচ্ছে। আমি জানি না আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন কিনা। তবে এইসব কাজ থেকে এসব কাজে যারা ইনভলভ, আমার এই ঘটনা যদি আপনারা শোনেন, আমার এই ঘটনা লোকাল ভূত এফএমের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, ভাই এসব কাজ থেকে নিজেদেরকে বের করে আনেন। হায়াতের গ্যারান্টি আপনি নিজেও দিতে পারবেন না। যদি তওবা না করে মৃত্যুবরণ করেন এসব কাজ করে, জানি না আপনার শেষ পরিণত কি হবে। সর্বদাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় সাহায্য চাইব। আর আমরা যেসব ঘটনা আমাদেরকে মানুষ পাঠায়, আমরা ঘটনাগুলো তুলে ধরি, মানুষের সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের ঘটনাগুলো। এটা একটা শোনার আর কি, মানুষ শুনে শান্তি পায়, আনন্দ পায়, বা অনেক কিছু শিক্ষা, অনেক কিছু শিখে। অনেক মানুষ এসব, অনেকেই দেখেন অনেক কষ্টে আছেন, অনেক মানুষ আছে কারো বিপদ ডেকে আনার জন্য, বা অনেকেই কুফরি করার জন্য। এগুলো আগে তারা বিভিন্ন জায়গা থেকে শোনে কীরকম ইফেক্ট পড়তে পারে তার জীবনে। এগুলো শুনে তারা এমন একটা পরিস্থিতিতে যায় যখন তাদের মন সায় দেয়, তখন তারা এরকম কুফরি কাজ করে। আর যখন মন সায় দেয় না, তখন তারা ওখান থেকে বের হয়ে আসে। যখন এই মানুষগুলো জানতে পারবে যে কুফরি করাটা কতটা ভয়ঙ্কর, এই কুফরি করাটা কতটা খারাপ কাজ, ওরা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবে, তখন তারা বুঝতে পারবে যে আসলেই এসব কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। এই জন্যই এই ঘটনাগুলো আমরা আমাদের এই লোকাল ভূত এফএম চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। যাই হোক, আপনাদের কাছে বিদায় যাচ্ছি। যদি ঘটনার মধ্যে কোনো সত্য এবং মিথ্যা যাচাই আপনারা করতে পারেন, বা যদি মিথ্যা হয় বা বানানো ঘটনা হয়, বা যদি কোনো মানুষের জীবনের সাথে সত্যিই ঘটে যায়, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম শফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি তাশফি আফরিন, খুলনা থেকে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। পড়ে শোনালে খুশি হব। জানি না যেটা কতটা ভৌতিক, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। সময়টা 1995 সাল। আমি দুঃখিত, গ্রামের নামটি আমি বলতে পারছি না। আমাদের গ্রামে তখনও কোনো বিদ্যুৎ সংযোগ নেই। পেশায় আমার আব্বু একজন পিয়ন। তার সব চিঠি বিলি করে আসতে অনেকটা রাত হয়ে যেত। আর গ্রামের রাত 8টা মানে অনেক রাত। এখানে একটু কথা বলার মতো আছে। 1995 সাল, যারা এখন 30-40 বছর বয়সের মধ্যে আছেন, তাদের কাছে খুব একটা পুরনো না। যারা আরও বয়স্ক, তাদের কাছে তো আরোই খুব খুব সেদিনের কথা মনে হবে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। 1995 সালেও কিন্তু তেমনভাবে মোবাইল ফোন, ইন্টারনেট কোনো কিছুই ছিল না। আর গ্রামে যেখানে তখন বিদ্যুৎই পৌঁছায়নি, সে সময়টা তো এসবের প্রশ্নই আসে না। তো সেই সময়ে চিঠির একটা প্রচলন ছিল, এবং রানার বা ডাক পিয়ন, আমরা যেটাই বলি না কেন, তাদেরকে কিন্তু দেখা যেত যে গ্রামে একটা সাইকেলে করে চিঠি বিলি করছেন। তো তেমনটাই ছিলেন তাশফি আফরিন, যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তার বাবা বিয়ের ঠিক 18 বছর পরেও আমার আব্বু আম্মুর কোনো সন্তান হয়নি। এটা নিয়ে আব্বুকে অনেক কথা শুনতে হতো। গ্রামের লোকেরা অনেক কথা বলতো। একদিন আম্মু দুপুরে রান্না করছে, হঠাৎ কেউ একজন দরজার বাহির থেকে বলছে, মা খুব খিদা লাগছে, কিছু খেতে দিবি? আম্মু তখন বেড়া থেকে উকি মেরে দেখে যে একটা পাগল লোক। আম্মু ভেতর থেকে বলল যে, বাবা আপনি বসেন, ডাল আর করলা ভাজি আছে, হয়ে গেছে, মাছটা রান্না হলেই আমি খেতে দিচ্ছি আপনাকে। জবাবে লোকটা বলে যে, মারে আমি মাছ খাই না, যা আছে ওটাই দে। আম্মু তাকে ডাল আর করলা ভাজি দিয়ে বারান্দায় একটা কোণে খেতে দিল, এবং খেতে খেতে এক পর্যায়ে লোকটা হাড়ির সব ভাত খেয়ে ফেলল। লোকটা বলল যে, মারে সব তো আমাকে দিয়ে দিলি, এখন তোরা খাবি কি?
আম্মু বলল যে সমস্যা নেই, আমাদের ঘরে চাল আছে, আমি আবার রান্না করে নিব। খাওয়া শেষে লোকটা এমন একটা কথা বলল যেটা শুনে আম্মু পুরো অবাক হয়ে গেল। সে বলল যে বিয়ের এত বছর হয়ে গেছে, ঘরে কোনো সন্তান নেই। জবাবে আম্মু বলল যে আল্লাহ দেয়নি, এখনো আমাদের কিছু করার নাই বাবা। পাগল লোকটা বলল যে কাল ফজরের নামাজ পড়ে তোদের বাড়ির পেছনে কুল গাছের নিচে গিয়ে তুই আর তোর স্বামী দুজনে ঝাঁকি দিলে একটা কুল পড়বে, কুল অর্থাৎ বড়ই পড়বে, ওটা সূর্য ওঠার আগে দুজন ভাগ করে খাবি। আম্মু বলল যে বাবা এখন তো কুলের সময় না, কুল কি করে পড়বে? লোকটা আম্মুকে ধমক দিয়ে বলল, এত প্রশ্ন করিস কেন, তোকে যা বলছি তাই কর। আর ছেলে হোক বা মেয়ে হোক 12 বছর পর্যন্ত চোখে চোখে রাখবি। এ বলে লোকটা হুড়মুড় করে বের হয়ে চলে গেল। আম্মু আবার রান্নার জন্য যখন হাঁড়ি নিয়ে বের হবে তখন দেখলো হাঁড়ির ভাত এবং কড়াইয়ের ভাজি কোনো কিছুই কমেনি, সবকিছুই আছে আবার আগের মতো। আম্মু দৌড়ে বাড়ির থেকে বের হয়ে এসে রাস্তায় দেখলো যে লোকটা কোথাও নেই। এটা কিভাবে সম্ভব? একজন লোক সবকিছু খেয়ে গেলেন এবং কথা হলো তার সাথে। এরপরে দেখছে যে হাঁড়ির ভাত তরকারি যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। এরপরে আম্মু বুঝলো যে এটা অন্যরকম কিছু একটা ছিল। তিনি ভাবলেন যে হয়তো ফেরেশতা হবে। এমনটা ভাবার পরে তিনি যেটা করলেন যে সেই লোকের কথা মতো আব্বু আম্মু ফজরের নামাজ শেষ করে দুজনে সেই কুল গাছটার নিচে গেলেন এবং দুজনে ঝাঁকি দিলেন, আর একটা বড় আকারের কুলও পড়ল। আব্বু বেশি অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব। তিনি এতক্ষণ যাবত আসলে বিশ্বাস করছিলেন না। এরপরে ঠিকই কিন্তু কোনো কিছু না ভেবে তারা সূর্য ওঠার আগে দুজনে ভাগ করে খেয়ে ফেললেন। তার কয়েক মাস পর আমাদের ঘর আলো করে একটা কন্যা সন্তান আসে। খুব আদরের থাকে, তার জন্য আব্বু আম্মু তার নাম দেয় আদুরি। আস্তে আস্তে বড় আপু হতে থাকে খুব চালাক প্রকৃতির, এজন্য তার কোমরে ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়। এখন সে যেখানেই যায় ঝুনঝুন আওয়াজ হয়। আম্মুর খুঁজে পেতে আর সমস্যা হয় না, অর্থাৎ যেহেতু তিনি উল্লেখ করছেন যে বড় বোন, অর্থাৎ যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার বড় বোন, তিনি হচ্ছেন খুব চালাক প্রকৃতির থাকেন বাচ্চা সময়, এবং সেজন্য তার কোমরে ঝুনঝুনি বেঁধে দেওয়া হয় যাতে করে সে যেখানেই যাচ্ছে না কেন সেই শব্দটা আসছে। এটা কিন্তু গ্রামে প্রায় করা হতো আগে। আম্মুর খুঁজে পেতে তেমন একটা সমস্যা হয় না, আর গ্রামের অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তার জন্য আব্বু সেই কুল গাছের ডালে একটা দোলনা বেঁধে দেয়। আদুরি ওই দোলনাতে বাকি সঙ্গীদেরকে নিয়ে দোল খেলে। শাফিন ভাই বলতে বলতে ভুলে গেছি যে আমার বাড়িটার পেছনে একটা পুকুর ছিল, চারপাশে গাছ থাকায় পুকুরের পানিতে পাতা পড়ে যায় এবং পানির রংটা একেবারে কালো হয়ে গেছে। হঠাৎ একদিন দুপুরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আদুরির সেই ঝুনঝুন আওয়াজটা আর শোনা যাচ্ছে না। আম্মু মনে করছে হয়তো বা অন্য কারো বাড়িতে গেছে। সন্ধ্যা গড়িয়ে এলো, আদুরি আর বাসায় ফিরছে না। আম্মুর তখন চিন্তা শুরু হলো যে চিৎকার চেঁচামেচি করে এসে একদম গ্রামের লোক জড়ো করলো। সবাই এসে এরপরে পুকুরের যখন কোথাও পেল না তখন পুকুরে জাল ফেলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। পুকুর থেকে উদ্ধার করা হয় যে আদুরির লাশ। তখন আম্মু সন্তান সম্ভাবনা থাকার কারণে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। রাতে আব্বু এসে আদুরিকে বাড়ির পেছনের বাগানে কবর দেয়। ঘটনাটা এরপরও চলতে থাকে। কিছুদিন পর আম্মু রাতে ঘুমালে শুনতে পেত কে যেন উঠান থেকে গুটি গুটি পায়ে হাঁটছে, আর সেই ঝুনঝুন আওয়াজটাও আসছে। এমন কয়েকদিন শোনা যায়। তারপর আব্বুকে বলে যে তুমি কি শুনছো? আমার মনে হচ্ছে আমাদের আদুরি বাইরে হাঁটে। আব্বু বলল যে মেয়ের এমন মৃত্যু তুমি ভুলতে পারছো না, এজন্য এমনটা শুনছো। আম্মু এমনটা মনের ভুল মনে করে ঘুমিয়ে যায়। আব্বু একদিন চিঠি দিয়ে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। টর্চ লাইটের টিপ টিপ আলো নিয়ে বাড়ি ফিরছে। বাড়িতে ঢুকতেই দেখলো একটা আলোর ঝলক বারান্দা দিয়ে দৌড়ে বাগানের দিকে চলে গেল।
আম্মু ভয় পাবে ভেবে আব্বু আর কোনো কিছু জানায়নি তাকে যে সে এমনটা দেখলো। বাড়িতে আসলো, দেখলো যে একটা আলোর ঝলক হুট করে বাড়ি থেকে বের হয়ে সে বাগানের দিকে গেল। ওই রাতে আব্বু প্রথম সেই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা শুনতে পায়। এরপর সে সেদিকে খেয়াল করতেই হঠাৎ একটা ঠক ঠক আওয়াজ শুনতে পায় দরজাতে। এটা শুনে আম্মুর ঘুম ভেঙে যায়। আব্বু ভাঙা গলায় বলে যে কে ওখানে। দরজার ওপাশ থেকে কে যেন কাঁদো কাঁদো গলায় বলে যে আব্বু আমি আদুরি। এটা শুনে আব্বু আম্মু দুজনই চমকে যায়। আব্বু দরজাটা খুলতেই দেখলো সেই একই রকমের একটা আলোর ঝলক। সেটা দৌড়ে বাগানের ভেতরে আদুরির কবরের কাছে গিয়ে মিটমিট করে নিভে গেল। আমাদের বাসার পাশে রতন কাকুদের বাসা। সে একদিন আব্বুকে ডেকে বলে, শাহজালাল, আমি প্রায় প্রতিদিন রাতেই যখন বাইরের থেকে আসি আমি দেখি যে একটা আলো তোমার মেয়ের কবরের কাছে মিটমিট করে চলে। তোমরা কি মোমবাতি জ্বালাও কবরের কাছে? আব্বু কোনোভাবে তার কথাটা এড়িয়ে এলো। আমাদের বাসায় থেকে হাসপাতালে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। রাতে প্রসব যন্ত্রণায় আম্মু কাতরাতে থাকে। আব্বু একটা ভ্যান ডেকে আম্মুকে নিয়ে হাসপাতালে যায়। রাত 3টার দিকে আবারও আরেকটা কন্যা সন্তানের আগমন ঘটে। আব্বু যখন বাসায় বিভিন্ন জিনিস নিতে আসে তখন দেখে যে কেউ একজন অপেক্ষা করছে। মনে খুশি কিন্তু অনেকটা অভিমান নিয়ে আব্বু এরকমটা দেখলো। আব্বু ঢুকতেই ছায়াটা দৌড়ে পালায়। এর কয়েকদিন পরে যখন আম্মু বাসায় আসে, আম্মু অনেক সময় লক্ষ্য করতো যে বাচ্চাটা জানলার দিকে তাকিয়ে কারোর সাথে খেলছে, হাসছে। এটা আব্বুকে জানালে আব্বু বলে যে আমাদের আদুরি ওর বোনের কোনো ক্ষতি করবে না। একদিন আম্মু রোদে বসে আছে, হঠাৎ সেই পাগল লোকটা আবার বাসায় আসে। আম্মু তাকে দেখে কথা বলার জন্য ভাষা হারিয়ে ফেলে। লোকটা আম্মুকে ধমক দিয়ে বলে, তোকে যাওয়ার কথা আগে বলছি, 12 বছর পর্যন্ত চোখে চোখে রাখতেও পারলি না। আম্মুর চোখ থেকে অধর পানি ঝরতে থাকে কিন্তু কোনো কিছু বলার থাকে না। পরে পাগল লোকটা বলে যে ওর জানাজাতে কোনো কিছু ভুল ছিল, আবার খতমে জানাজা পড়াই দিয়ে ওর আত্মাকে মুক্তি দে বলে লোকটা চলে গেল। পরে আব্বু হুজুর ডেকে আবার আদুরের জানাজা পড়ান। তারপর থেকে আর এমন শব্দ শোনা যায়নি। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, কিন্তু ঘটনাটি আমার পরিবারের আর আমি পরে জন্ম নেয়া সেই ছোট্ট মেয়ে পড়ে শোনালে খুশি হব। আম্মু ঘটনাগুলো যখন বলছিলেন তখন তিনি বারবার কেঁদে ফেলছিলেন। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তাশফি আফরিন, খুলনা থেকে। এই কাহিনীটি আমি শুনেছিলাম আমার এক মামার কাছ থেকে, যিনি কর্মসূত্রে রেলের একজন গার্ড ছিলেন। ইনি প্রথম জীবনে মালগাড়ির গার্ড ছিলেন, পরবর্তীকালে এক্সপ্রেস ট্রেনের গার্ড হন এবং বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। তো তার মুখ থেকে শোনা এই কাহিনীটা। তো একবার মালদা থেকে উনি কয়লা বোঝাই একটি মালগাড়ি নিয়ে আসবেন পশ্চিমবঙ্গেরই আরেকটি জায়গায়। তো সেই সময়ে মালগাড়ির গার্ডদের কামরায় কিছুই থাকতো না, থাকতো শুধু একটা লণ্ঠন আর একটা 3 সেলের টর্চ, লাল সবুজ ফ্ল্যাগ আর একটা মেমো করার জন্য বই, এছাড়া কিছু থাকতো না। তো সেই কারণে তিনি খাবার জলটুকু পর্যন্ত নিতে গেলে স্টেশনে দাঁড় করিয়ে সেটার জন্য আমার মেমো দিতে হতো যে কেন দাঁড় করালাম। সেই সব ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য এনারা প্রচুর জল নিজেদের সঙ্গে ক্যারি করতেন। তো তখনকার দিনে এরকম জলের এত রাস্তাঘাটে পাওয়া যেত না, মানে জলটাকে শিল্প হিসেবে ব্যবসা হিসেবে ব্যবহার করা হয়নি যে জলের 5 লিটারের জারিকেন বা 1 লিটার 2 লিটারের এরকম বোতল সহজে পাওয়া ছিল না। সেই কারণে উনি তার ওয়াইফের দেওয়া একটা বড় 5 লিটারের তেলের ডাব্বা, যেটাকে মানে পরিষ্কার করে সাবান টাবান দিয়ে ধুয়ে ব্যবস্থা করে দিয়েছিলেন তার ওয়াইফ, মানে আমার যে মাইমা, তিনি তাকে দিয়েছিলেন। এবং তার মধ্যে করে উনি যখনই এরকম লং ডিস্টেন্সে যেতেন ওই 5 লিটার জল পুরো ভর্তি করে নিয়ে যেতেন এবং একটা গ্লাস রেখে দিতেন, ওখান থেকে ঢেলে উনি ওই গ্লাসে করে নিয়ে খেতেন।
তো এইটা একটু বলতে হলো, কারণ জলটা একটা রিলেটেড ব্যাপার আছে এখানে এই ঘটনার মধ্যে। তো এরকম যেতে যেতে একবার একটা জায়গায় ট্রেনটা সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে। তো সেইখানে একটু বিহারি উদ্দেশ্য, মানে ওখানে নন বেঙ্গলিরাই বেশি বাস করে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তবে তখন রাত্রির অনেক, প্রায় 12:30 একটা হবে সেই সময় রাত্রি, এবং সেই সময় আর একটা এক্সপ্রেস ট্রেনকে পাস করাবে পাশ দিয়ে, সেটা মামা জানতেনও, কারণ ওই সময় ওই ট্রেনটা পাস করে এবং এখান দিয়ে উনি বহুবার এই সময় ট্রেন নিয়ে গেছেন, যে কারণে ওদের জানাশোনা নখদর্পণে যে কোন সময় কি আছে না আছে, তো উনি জানেন কোন ট্রেনটা যাবে। তো সেই এক্সপ্রেস ট্রেনটাকে পাস করিয়ে দেওয়ার জন্যই এই ট্রেনটাকে দাঁড় করানো হয়েছে, সেটাও তিনি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় তার জল তেষ্টা পেয়েছে, তো তিনি জল খাওয়ার জন্য গ্লাসে যথারীতি ওই 5 লিটারের ডাব্বা থেকে জল ঢেলে তিনি জল যেই খেতে আরম্ভ করেছেন, যে জল শেষ করেছেন খাওয়াটা, অমনি একটা নাকিচুরি গলায় মহিলা কণ্ঠে বাইরে থেকে কে যেন একটা বললো, আমাকেও একটু দে না রে, এরকম করে নাকিচুরি গলায় পড়লো। তো এটা শুনে উনি একটু চমকে উঠলেন যে এটা আবার কি, আমার কামরায় তো আমি ছাড়া কেউ নেই, আর এরকম অন্ধকার, আবার কেউ বদমাইশি করে উঠে বললো নাকি। তো ওনার ওই হাতের কাছে টর্চটা ছিল, টর্চটা মেরে উনি ভেতরে দেখলেন যে না, কিছু নেই। তো তারপরে যথারীতি খুবই জল তেষ্টা পেয়েছিল বলে আরো 1 গ্লাস জল ঢেলে উনি খেলেন। খেয়ে যেই গ্লাসটিকে রাখতে যাবেন, আবার শুনতে পেল যে আমায় দিলি না, আমাকে জল দে, নাকি চুরি গলা করে। তো সেটা শুনে এবার তিনি নিশ্চিত হলেন যে না, এটা কোনো একটা ভয়ের কিছু হতে চলেছে, কারণ গোটা জায়গায় কিছু নেই, অথচ এরকম। তো এবার উনি চারদিকে ঠাওর করতে লাগলেন, যে কামরার ভেতর থেকে হয়তো নয়, কিন্তু বাইরে যে অঞ্চলটিতে মাঠঘাটের মধ্যে দাঁড়িয়ে গেছে ট্রেনটা, রেল লাইনের, তো সেইখানে কেউ বলছে না। তো এরকম দেখতে দেখতে হঠাৎ তিনি দেখতে পেলেন একটু দূরে একটা যে মাঠটা রয়েছে পাশেই, সেই মানে বিস্তীর্ণ এলাকা, মাঠ ঠিক বলা যায় না, ওগুলো রেল জমি, রেলের পাশে এরকম লাইনের পাশ দিয়ে প্রচুর জমি থাকে, সেইখানে কেউ একজন ঘোমটা দেয়া মহিলা মনে হচ্ছে বসে রয়েছে। তার মনে হলো এটা কিন্তু একটা অবয়ব, মানে চাঁদনি রাত ছিল, পূর্ণিমারই রাত ছিল খুব সম্ভব, কিংবা না হলেও মানে চাঁদ বেশ ভালো মতোই ছিল, আকাশে কোনো মেঘ টেক ছিল না, যে কারণে তিনি দেখতে পেয়েছেন যে ঘোমটা দেওয়া একজন মহিলাই মনে হয়েছে তার অবয়বটা দেখে একজন ওখানে বসে রয়েছে। তা এটা দেখার পরে উনি হিন্দিতে ওকে জিজ্ঞাসা করলেন, এই কে রে তুই, মানে যেহেতু দেহাতি, ওদেরকে আর আপনি আগে করার ব্যাপার করেনি, কে রে তুই। তো কিছুই বলছে না, খ্যাঁক খ্যাঁক করে হাসছে তখন, আর খালি বারবার বলছে যে আমাকে একটু জল দে। তো এটা শুনে এবার কিন্তু বেশ ওনার ভয় লেগে গেল, যে না, এ তো কোনো স্বাভাবিক ইয়ে হতে পারে না, তাহলে কি অশরীরী কিছু, এটা উনি ভাবছেন। তখন কিন্তু উনি একটা ইয়ে করেছিলেন, যে আমাদের হিন্দুদের মধ্যে রয়েছে যে ব্রাহ্মণদের একটা মন্ত্র পাঠ শেখানো হয়, গায়ত্রী মন্ত্র বলা হয়। এই মন্ত্রটা সবসময় এরা যখনই বিপদে পড়েন জপ করলে মানে সেক্ষেত্রে বলা আছে যে তাতে সমস্ত বিপদ কেটে যায়। তিনি তখন মনে মনে গায়ত্রী মন্ত্র পাঠ করতে আরম্ভ করলেন, এবং লোহা ধরে থাকলে বা আলোকে এরা ভয় পায় এইসব ভেবে উনি লোহাটাও, মানে যে গার্ডের চারদিকে, কামরার চারদিকে যে ভাঙা অংশটা, তার চারদিকে লোহার রেলিং দেওয়া থাকে, সেই রেলিংটা উনি ধরেছিলেন। এই অবস্থায় খালি উনি আরেকবারও প্রবল সাহস সঞ্চয় করে উনি আমাকে এখন যখন বলছিলেন, তখন বলছেন যে আমার যে কি হয়েছিল আমি নিজেও জানি, একটা বিভৎস ভয়ের, মানে আমার যে হার্ট অ্যাটাক হয়ে আমি ওখানে মারা যাইনি এটাই অনেক। তো সেই সময়ে উনি তাও প্রবল সাহস সঞ্চয় করে বললেন, দেখবি যাব। তখন ওই অবয়বটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, এবং উঠে দাঁড়িয়ে খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলছে যে আয় না, আয় আমার কাছে আয়। তখন উনি দেখছেন যে ওই অবয়বটার মানে উপরের স্ট্রাকচারটার উপরের পোর্শনটা আছে, কিন্তু পায়ের দিকে বলে কিচ্ছু নেই, যেন শূন্যে সে ভেসে রয়েছে। এই অবস্থা দেখে তো ওনার হয়ে গেছে। তারপরে যাই হোক, উনি মানে ভয়ে ভিড়মি খেতে খেতে ভেজে কোনো দিকে টর্চটা হাতে ছিল, সেটা তিনি ততক্ষণ ভুলেই গেছিলেন। এবার তার সম্বিত ফিরে পেলেন যে আরে টর্চ তো আমার হাতের কাছে রয়েছে, তাহলে এবার টর্চটা মেরে দেখি। যেই উনি টর্চের আলোটা মারলেন, ওখানে দেখলেন যে না, কোনো অবয়ব টবয়ব কিছু নেই। কিন্তু যে টর্চের আলোটা নিভিয়ে দিচ্ছেন, তখন দেখছেন যে ওই অবয়বটা আবার ওখানে অ্যাজ ইট ইজ রয়েছে, যার পা নেই। এইটা দেখে তো উনি তো হয়ে গেছে অবস্থা ঢিলে। যে যাই হোক, ততক্ষণে ওই এক্সপ্রেস ট্রেনটি পাশ দিয়ে প্রবল বেগে চলে যায় হুড় করে। তো এতেও তিনি একটু সম্বিত ফিরে পান। তো এবং তার মিনিট 5-7 মধ্যে এই গাড়িরও সিগন্যাল হয়ে যাওয়ার পর ট্রেন যথারীতি ছেড়ে দেয়, এবং এই জায়গা থেকে তিনি মুক্তি পান।
এই পরবর্তীকালেও এখান দিয়ে বহুবার তার গাড়ি গেছে, তবে এই রকম পরিস্থিতি তিনি আর জীবনে কোনোদিন সম্মুখীন হননি বা হতেও চাননি। এই ছিল আমার ঘটনা। এটি আপনার বহুল প্রচলিত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলে আমি খুবই খুশি হব। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার সীমান্ত ঘেঁষা এক প্রত্যন্ত গ্রাম থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তাদের গ্রামের শেষ মাথা থেকেই শুরু হয়েছে ভারতের মেঘালয় রাজ্য। গ্রামের মানুষ অনেক বলতেন রাতের নীরবতা, ওপারের পাহাড়ি মানুষের হাঁটার শব্দ নাকি শোনা যায়। যেহেতু পুরো এলাকা পাহাড়ি জঙ্গল আর ধান খেতে ঘেরা, তাই বিজিবি কিংবা বিএসএফের চোখ ফাঁকি দিয়ে কোনো মানুষ আসা যাওয়া খুবই সাধারণ বিষয়। গ্রামের বেশিরভাগ মানুষই বিশাল ধানি জমি চাষ করে, কারো 10 একর, কারো বা 12 একর। বছরের শত শত মন ধান ওঠে, কিন্তু এত সম্পদ থাকার পরেও ওই গ্রামটিতে আজও বিদ্যুৎ পৌঁছায়নি। সৌরবিদ্যুৎই তাদের একমাত্র ভরসা ছিল। আজ আকাশ মেঘলা হলে হারিকেন আর কুপিবাতি আলোতেই তাদের রাত কাটাতে হতো। সাইফুল লিখছেন এই ঘটনাটি ছিল তার দূর সম্পর্কের চাচা মালিক মিয়াকে কেন্দ্র করে। মালিক মিয়া ছিলেন গ্রামের অত্যন্ত ধনী একজন কৃষক। বিশাল ধান ক্ষেত আর পাহাড়ের ঢালে লেবুর বাগান ছিল তার। কিন্তু বহু বছর ধরে পাশের বাড়ির আব্দুল মজিদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছিল। এই বিরোধটা শুরু হয়েছিল মাত্র 3 হাত জমি নিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠেছে। আব্দুল মজিদ ছিল অদ্ভুত স্বভাবের মানুষ। দিনের বেলায় তাকে খুব সাধারণ মনে হলেও রাত হলেই সে অদৃশ্য হয়ে যেত। গ্রামের অনেকেই বলতো সে মাঝরাতে সীমান্ত পার হয়ে মেঘালয়ের ভিতরে যায়, আবার কেউ বলতো ওপারে পাহাড়ি খসিয়া গ্রামে তার ওঠা বসা। সম্প্রদায়ের গ্রামের প্রধান, যার নাম ছিল রাংথু কোবরা, এই লোকটা কালো জাদুতে এতটাই পারদর্শী ছিল যে আশেপাশের কয়েকটা সীমান্ত গ্রামের তার নাম শুনলেই মানুষ দরজা বন্ধ করে ফেলত ভয়ে। গ্রামের বৃদ্ধরা বলতো রাংথু কোবরা নাকি মানুষের শরীর ছাড়াই ছায়া পাঠাতে পারে। একজন মানুষের অনুরূপ একটা মানুষ তার শরীর উপস্থিত না থেকে তার ছায়া মানুষের কাছে পাঠিয়ে দিতে পারত। কারো ঘরের চালের উপর রাতভর ছাগলের পায়ের শব্দ শোনাতে পারত। আবার কারো উঠানে এমন কিছু ফেলে যায় যেটা স্পর্শ করার পরেই পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ে। প্রথম স্বাভাবিক ঘটনাটা ঘটে আষাঢ় মাসের এক রাতে। সেদিন ভীষণ ঝড় হচ্ছিল। সৌরবিদ্যুতের চার্জ শেষ হয়ে যাওয়ায় পুরো গ্রামটা অন্ধকারে ডুবেছিল। রাত প্রায় 2টার দিকে মালিক মিয়ার ছোট ছেলে রোবেল সে ঘুম থেকে উঠে বাইরে প্রসাব করতে যায়। হঠাৎ সে দেখতে পায় একটা গোয়াল ঘরের সামনে একটা কালো ছাগল দাঁড়িয়ে আছে। ছাগলটার চোখ অস্বাভাবিক রকমের লাল ছিল। অন্ধকারের মধ্যেও চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। রোবেল ভয়ে চিৎকার করে ঘরে ঢুকে পড়ে। সবাই হারিকেন নিয়ে বাইরে বের হয়, কিন্তু বাইরে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। পরের দিন সকালে মালিক মিয়ার স্ত্রী উঠান ঝাড়ু দিতে গিয়ে চিৎকার করে ওঠে। উঠানের মাঝখানে একটা কাটা ছাগলের মাথা পড়েছিল,
মাথাটার 2 চোখ উপড়ে ফেলা, আর মুখের ভিতর গুজে দেওয়া ছিল লাল কাপড়ে মোড়ানো কয়েকটা চুল আর কয়েকটা পেরাক। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মসজিদের ইমাম এসে কোরআন তেলাওয়াত করেন। সবাই বলে এটা ভালো কিছু না, কিন্তু মালিক মিয়া এই বিষয়টাকে পাত্তা দেয় না। তিনি বলেছিলেন কেউ ভয় দেখানোর চেষ্টা করেছে। কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত সকল ঘটনা শুরু হয়। প্রতিদিন গভীর রাতে তাদের টিনের চালের উপর যেন কেউ হাঁটাহাঁটি করত। কখনো ছাগলের ডাক, কখনো নারীর কান্না, আবার কখনো মনে হতো কেউ বাড়ির চারপাশে ঘুরে ঘুরে মাটি খুঁড়ছেন। মালিক মিয়ার বড় মেয়ে শিউলি, সে এক রাতে জানালার ফাঁক দিয়ে দেখে উঠানে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার কোলে ছিল একটা ছাগলের কাটা মাথা। শিউলি ওটা দেখেই চিৎকার দিতেই সেই অবয়ব অন্ধকারে মিলে যায়। দিন যেতে লাগলো আর মালিক মিয়ার পরিবার ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। তাদের গাভীগুলো হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে শুরু করলেন। ধানের জমিতে পোকার আক্রমণ শুরু হলো। রাতে ঘুমালেই পরিবারের সবাই একই স্বপ্ন দেখত। স্বপ্নে দেখা যেত পাহাড়ের উপরে জ্বলছে আগুন, আর সেই আগুনের চারপাশে কয়েকজন মানুষ ছাগল জবাই করছে। একদিন ফজরের আগে মালিক মিয়ার স্ত্রী নিখোঁজ হয়ে যান। পুরো গ্রাম খুঁজেও তাকে পাওয়া যায়নি। দুপুরের দিকে বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলেছিলেন তিনি, ওরা ছাগলের মাথার ভিতর আগুন জ্বালায়, ওরা মানুষ মারে। তারপর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সাইফুল লিখেছেন, তখন পুরো গ্রাম নিশ্চিত হয়ে যায় যে বিষয়টা সাধারণ কিছু না। গ্রামের কয়েকজন যুবক মিলে সিদ্ধান্ত নেয় তারা রাতে পাহারা দিবে। সেদিন ছিল অমাবস্যা। আকাশে কোনো প্রকারের চাঁদ ছিল না, চারপাশে ঘন অন্ধকার। রাত প্রায় 3টার দিকে তারা দেখতে পায় মালিক মিয়ার ধান ক্ষেতের মাঝখানে আগুন জ্বলছে। সবাই দৌড়ে সেখানে যায়। কাছে গিয়ে তারা দেখেছিল সেটা আজও কেউ ভুলতে পারেনি। ধান ক্ষেতের মাঝখানে মাটির উপর গোল আকারে আঁকা ছিল অদ্ভুত চিহ্ন। মাঝখানে রাখা একটা বড় পিতলের পাত্র, আর সেই পাত্রের ভিতরেই ছিল ছাগলের কাটা মাথা। এই মাথাটার ভিতরে জ্বলছিল আগুন। আগুনের চারপাশে দাঁড়িয়ে ছিল 3 জন মানুষ। তাদের গায়ে কালো কাপড়, আর তারা অদ্ভুত ভাষায় কিছু পড়ছিল। হঠাৎ তাদের একজন মুখ তুলে তাকালো এবং হারিকেনের আলোয় গ্রামের লোকেরা স্পষ্ট দেখতে পায় সে আব্দুল মজিদ। এরপর যা হয় সেটা আরও ভয়ঙ্কর। গ্রামের লোকেরা চিৎকার করতে করতে সামনে এগিয়ে যেতেই হঠাৎ পুরো ধান ক্ষেতের বাতাস অস্বাভাবিক রকমের ভারী এবং ঘন হয়ে যায়। মনে হচ্ছিল কেউ যেন আকাশের উপর থেকে পুরো গ্রামে নিঃশ্বাস চেপে ধরে আছে। চারিপাশে ঝিঝি পোকার ডাক, এত শব্দ সেকেন্ডের মধ্যে থেমে গেল। বাতাস থেমে গেল, এমনকি হারিকেনের আলো পর্যন্ত স্থির হয়ে থাকলো। এরপর হঠাৎ ধান ক্ষেতের মাঝখান থেকে শত শত ছাগল যেভাবে জোরে জোরে চিল্লায় ডাকে, সেই ডাক ভেসে আসলো। কিন্তু আশেপাশে একটা ছাগলও কেউ দেখতে পাচ্ছিল না। শব্দগুলো ছিল যেন শত শত পশুকে একসাথে কুরবানি করা হচ্ছে। গ্রামের মুরব্বী সালামত আলী কাপা গলায় বলছিলেন, এ আওয়াজ মানুষের না, সবাই পিছাইয়া যা। কিন্তু তখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ ছিল না। ধান ক্ষেতের মাটি হঠাৎ করে কাঁপতে শুরু করলো ভূমিকম্পের মতো। প্রথমে মনে হচ্ছিল ভূমিকম্পই হচ্ছে। তারপর গ্রামের লোকেরা দেখতে পেল
ভেজা কাদার নিচ থেকে কালো হাত বের হয়ে হচ্ছে, শুকনো মানুষের হাতের মতো। কারো হাতের আঙ্গুল নেই, কারো হাতের চামড়া ঝুলে পড়েছে। সেই হাতগুলো ধীরে ধীরে মাটির উপর উঠতে লাগলো, যেন কবরের নিচে চাপা পড়া মৃত মানুষগুলো উঠে আসতে চাইছে। একটা ছেলে ভয়ে চিৎকার করে, এসব দেখে চিৎকার করে উঠতেই তার মুখ দিয়ে হঠাৎ রক্ত বের হয়ে আসলো। সে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। আর একজন দৌড় দিতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে কাঁদতে শুরু করলো। সে শুধু বলছে, কে 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 আমার পা ধরেছে, আমার পা কে কে ধরেছে। কিন্তু সেখানে কাউকেই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই পাত্রের ভেতরে রাখা ছাগলের মাথাটা ধীরে ধীরে নড়ে উঠল। সবাই স্পষ্ট কাটা মাথার চোখের ফাঁকা গর্তে আগুন জ্বলছে সেটা দেখছিল। তার মুখের ভিতর মানুষের দাঁতের মতো কিছু একটা বের হয়ে আসে। তারপর সেই মাথাটা নিজে থেকেই ঘুরে মালেক মিয়ার দিকে তাকালো। পরের মুহূর্তে যে শব্দটা শোনা গেল সেটা মানুষ না পশু, কিছুই বোঝা যায়নি। জমি আমাদের চাই, কথাটা পুরো ধান খেতে প্রতিধ্বনি হতে লাগলো। জমি আমাদের চাই, জমি আমাকে দিতেই হবে। মনে হচ্ছিল একসাথে শত শত গলা কথা বলছে। তারপর গ্রামের সবাই দেখলো কালো কাপড় পরা 3 জন লোক, পিছনে আরও কয়েকটা অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের শরীর ছিল না, শুধু লম্বা ছায়া। আর সেই ছায়াগুলোর চোখ লাল আগুনের মতো জ্বলছিল। হঠাৎ কালো কাপড় পরা একজন নিজের হাত কেটে রক্ত পাত্রের ভিতরের দিকে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে ছাগলের মাথা অমানসিক শব্দে হাসতে শুরু করলো। সেই হাসি শুনে গ্রামের কয়েকজন লোক কান চেপে ধরে বসে পড়ল। একজন বৃদ্ধা, সেখানে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন। মালিক মিয়া তখনও দাঁড়িয়েছিলেন, তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তিনি আয়াতুল কুরসি পড়তে পড়তে সামনে এগিয়ে গেলেন। তার মুখ দিয়ে তখন শুধু কোরআন তেলাওয়াত বের হচ্ছিল। তিনি এক মুঠো মাটি তুলে ফু দিলেন, আর ঠিক তখনই পুরো সীমান্ত এলাকা কেঁপে উঠল। প্রচণ্ড ঝড় শুরু হলো। এমনকি ঝড় গ্রামের মানুষ এমন ঝড় জীবনে দেখেনি। ধান খাতের মাঝখানে আগুনের কয়েক হাত উপরে উঠে গেল, আর ছায়াগুলো হঠাৎ চিৎকার করতে শুরু করলো। সেই চিৎকার কোনো মানুষের না, মনে হচ্ছিল পাহাড়ের ভিতর থেকে হাজার হাজার প্রাণী একসাথে আর্তনাদ করছে। তারপর সবাই দেখলো ছাগলের মাথাটা মুখ ফেটে ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার ভেতরে মানুষের মুখ দেখা যাচ্ছিল। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ নিজের জন্য নিজেই নিজের জামা ছিঁড়ে ফেলছে। গ্রামের লোকেরা তখন পাগলের মতো দৌড়তে শুরু করে। কেউ কারোর দিকে তাকাচ্ছিল না, শুধু বাজার চেষ্টা করছিল। কিন্তু মালিক মিয়া থামেননি। তিনি চিৎকার করে সূরা ফালাক পড়তে শুরু করেন। আর সেই মুহূর্তে কালো কাপড় পরা একজন আগুনের মধ্য থেকে ঝাঁপিয়ে পড়ে। তার শরীর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কালো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীর মাটিতে পড়ার আগেই অদৃশ্য হয়ে যায়। বাকি 2 জন পাহাড়ের জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু দৌড়ানোর সময় তাদের পিছনে মানুষের মতো কিছু একটা হামাগুড়ি দিয়ে চলছিল। গ্রামের কয়েকজন বলছিল তাই স্পষ্ট দেখেছে সেই জিনিসগুলোর মাথা ছিল ছাগল আর শরীর মানুষের মতো। পরের দিন সকালে পুরো গ্রাম ধান ক্ষেত গিয়ে যা ঘটেছিল তা ভুলতে পারেনি কেউ। আগুন জ্বলছিল, সেটি মাটির নিচে পোতা ছিল অসংখ্য পুতুল যেখানে আগুনটা জ্বলছিল, আর প্রতিটা পুতুলের গায়ে গ্রামের মানুষের নাম লেখা। কারো বুকের মধ্যে সূচ ঢুকানো, কারো চোখে সেলাই করা, আবার কিছু পুতুলের মুখের ভিতর গুজে দেওয়া হয়েছিল আসল আসল মানুষের নখ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল এটা একটা বড় পুতুল। পুতুলটার মাথা ছিল ছাগলের কাটা মাথা দিয়ে বানানো, আর তার গলায় ঝুলছিল মালিক মিয়ার নাম।
এর ঠিক 3 দিন পর আব্দুল মজিদ নিখোঁজ হয়ে যায়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। তার নিখোঁজ হওয়ার 7 দিন পর সীমান্তের পাশে পাহাড়ি ঝর্ণার কাছে এক বিএসএফ সদস্য নাকি গভীর রাতে একটা অদ্ভুত দৃশ্য দেখেছিল। সে দৃশ্য জঙ্গলের ভিতরে কয়েকজন কালো কাপড় পরা মানুষ আগুন ঘিরে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে বসে আছে এক লোক যার পুরো শরীর পোড়া, কিন্তু তার চোখ দুটো ছিল ছাগলের মতো। এরপর থেকে প্রতি রাত অমাবস্যা রাতে সীমান্তের ওই জঙ্গলে কেউ যায় না, কারণ মাঝরাতে সেখানে আজও শোনা যায় পাথরের ধারালো ছুরির ঘষার শব্দ। তার এক সময় ভেসে আসছে ছাগলের জবাই করা শব্দ। আর গ্রামের মানুষ বলে, কেউ যদি ভুল করে সেই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতরে ঢুকে যায়, তাহলে আর কোনো দিন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়া যায় না। কারণ কয়েক বছর আগে গ্রামের এক যুবক সাহস করে সেই শব্দের পিছনে গিয়েছিল। 3 দিন পর তাকে পাওয়া যায় ধান ক্ষেতের মাঝখানে অচেতন অবস্থায়। তার মুখে শুধু একটাই কথা চলছিল, ওরা এখনো মাটি খোঁড়ে, ওরা এখনো মাটিতে মানুষের মাথা কেটে আগুন জ্বালায়, আর ওদের নেতা এখনো বেঁচে আছে। যাই হোক, এইরকম কুফরি হয়, কিন্তু আসলে ভাইয়া এই ঘটনার ভিতরে কিছু কথা হয়তোবা সত্য, আর কিছু কথা হয়তোবা বানিয়ে লেখা। যাই হোক, সাইফুল ভাই আমি আগেও বলেছিলাম, এবং সাইফুল ভাইকে সহ বলছি সবাইকে, যারা যারা ঘটনা পাঠাবেন একটু বাস্তব ঘটনা দেবেন, আপনাদেরই শুনতে ভালো লাগবে। আর যেগুলো কাল্পনিক ঘটনা, এগুলো আমাদের প্রথমে উল্লেখ করে দেবেন যে কাল্পনিক ঘটনা। আমরা বাস্তব ঘটনা শুনতে বেশি ভালোবাসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।